মিসেস ইয়াসমিন আশিয়ান ও উদিতার ব্যাপারে মিস্টার মোরশেদকে জানালেন সব। ছেলে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন তিনি। এই নিয়ে তো তার জন্য কম মেয়েকে দেখা হয়নি, প্রত্যেকটা বিয়ের প্রস্তাবই রিজেক্ট করেছে সে। কোনো মেয়ের ছবি দেখেও তার ভালো লাগেনি, হাজারটা খুঁত খুঁজে বের করত। বিয়ে না করার ধান্ধা সবটা ওনারা ভালোই বুঝতে পেরেছিলেন, কিন্তু এবার সে নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে, তাও কনে না দেখেই। এটা খুবই অবাক করা বিষয় মিস্টার মোরশেদের কাছে। তাও তিনি খুশি হয়েছেন, অ্যাটলিস্ট রাজি তো হয়েছে বিয়ের জন্য, এটাই যথেষ্ট। মিস্টার মোরশেদ মিসেস ইয়াসমিনকে আদেশ দিলেন যত জলদি সম্ভব উদিতার বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের বিষয়টা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলতে। নইলে আবারও যদি আশিয়ানের মতো পাল্টে যায় তাহলে তো সমস্যা। বলা যায় না কিছু, ওকে দিয়ে বিশ্বাস নেই। মিসেস ইয়াসমিন ও সায় জানালেন মোরশেদের কথায়। 9:30টার দিকে এনা তার ক্লাসে চলে গেল। তাহমিদ, তামজিদ ও তাসকিন তাদের অফিসের উদ্দেশ্যে চলে গেল। তাসজিদ গেল হসপিটালে এবং তাজিম গেল তার ভার্সিটিতে। পিচ্চি দুইটা এরাত এবং পুতুল ওরা সেই সকালে স্কুলে চলে গিয়েছে। মোরশেদ এবং মিয়েনামুল ও দেরি না করে ওনাদের অফিসে চলে গেলেন। মহিলারা ও সার্ভেন্টরা ছাড়া বাসায় আর কেউ নেই। মিসেস ইয়াসমিন বেলা প্রায় 2:30টা পর রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে মিসেস লিমাকে ফোন দিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মিসেস লিমাও বেশ আন্তরিকতার সাথে মিসেস ইয়াসমিনের সাথে কথা বলছেন। মিসেস ইয়াসমিন একটুও সংকোচ না করে ডিরেক্টলি উদিতাকে আশিয়ানের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। ওনার ছেলে যে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথাও জানালেন মিসেস লিমাকে। মিসেস লিমা খুব খুশি হলেন মনে মনে। রাজপুত্রের মতো ছেলেটার সাথে উদিতার বিয়ে হবে ভাবতেই ভীষণ উৎফুল্ল হয়ে গেছেন তিনি। মিসেস ইয়াসমিনকে তিনি কথা দিলেন উদিতার আব্বু আম্মুকে কালকেই তিনি তার বাসায় ডেকে আনবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ওদেরকে রাজি করানোর। ওনার ছোট ভাই ওনার কথা ফেলবে না বলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে মিসেস লিমার মনে। মিসেস ইয়াসমিনকে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন এবং মোরশেদ ও মিসেস ইয়াসমিনকে আবারও দাওয়াত জানালেন আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার জন্য। মিসেস ইয়াসমিন ও হাসিমুখে দাওয়াতটা গ্রহণ করলেন। তাদের ওখানে যাওয়াটা যে ভীষণ জরুরি। মিসেস ইয়াসমিন দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে কেয়াকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে চলে গেলেন। উদ্দেশ্য, উদিতার জন্য কিছু কেনাকাটা করবেন। যেতে যেতে কেয়াকে সবকিছু খুলে বললেন তিনি। কেয়া যেমন অবাক হল তেমনি খুশিও হল। যাক, তার দেবর তো বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক বেশি। যে ছেলে বিয়ের কথা বললেই ক্ষেপে যেত, রাগ দেখাত, সে যে এত সহজে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কেয়ার। ড্রাইভার পার্কিং লটে গাড়ি পার্কিং করার পর দুজন কথা বলতে বলতে শপিং মলের ভেতর প্রবেশ করল। কেনাকাটা করতে করতে এনা ও তার বান্ধবী তিশার সাথে ওনাদের দেখা হয়ে গেল। ওরাও ক্লাস শেষ করে সোজা শপিং মলে চলে এসেছে। তারপর ওরা সবাই একসাথে মিলে প্রচুর শপিং করল। আশিয়ানের গাড়ি দেখামাত্রই সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে আশিয়ান গাড়ি নিয়ে অফিসের পার্কিং এরিয়ায় সাকরে ঢুকে পড়ল। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে মেলে ধরল। গার্ডের হাতে গাড়ির চাবি দিয়ে ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসের মেইন ডোর দিয়ে ঢুকে পড়ল আশিয়ান। প্রথম তলায় যত কর্মচারীরা ছিল সবাই দাঁড়িয়ে গেল আশিয়ান প্রবেশ করায়। অফিসের ম্যানেজার এসে তাকে সালাম দিয়ে জানালেন যে ইন্টারভিউয়ের জন্য প্রায় 250 জনের মতো মানুষ এসেছে। আশিয়ান তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে লিফটে উঠে গেল। আশিয়ানের কেবিন 5ম তলায়। মিনিট 2 পর লিফট গিয়ে 5 তলায় পৌঁছে গেল। লিফট থেকে বেরিয়ে ব্লেজার টেনে ফিট করে নিজের কেবিনের দিকে যেতে লাগল সে। এখানেও যত কর্মচারীরা ছিল তারা সবাই আশিয়ানের সম্মানার্থে বসা থেকে কাজ রেখে দাঁড়িয়ে গেল।
আশিয়ান তাদেরকে হাত দিয়ে বসতে ইশারা করে কেবিনের ভেতর চলে গেল। আশিয়ানের এত অ্যাটিটিউডের কারণে অফিসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল। কিন্তু ভয় কেউ জীবনের সেসব প্রকাশ করে না। শুধুমাত্র এসব কারণে আশিয়ান প্রায় শখানেক মেয়ের চাকরি খেয়েছে। তাই আশিয়ানকে কারো ভালো লাগলেও তা নিজের মনের মধ্যে চেপে রাখে। কারো সাথে শেয়ার করার উপায় নেই। এতটাই কঠোর পদ্ধতি ও নিয়ম এই অফিসের। কাজ করার নির্দিষ্ট রুলস না মানলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম আশিয়ানের অফিসের। এজন্য কাজের ব্যাপারে সবাই স্ট্রিক্ট। টাইমলি অফিসে এসে হাজির হতে হয়। সময়ের এদিক ওদিক হেরফের হলেই এক্সেপ্ট কারণ দর্শাতে হয়, না হলে বেতন কেটে রাখা হয়। ছুটি নিতে হলেও উপযুক্ত কারণ দেখিয়ে তবে ছুটি নিতে হয়। এতটাই স্ট্রিক্ট রুলস। কাজের বাইরে এক্সট্রা কোনো কথা বা আলোচনা এখানে এলাও নয়। তাই কাজের বাইরে কেউ এক্সট্রা কথা বলে না। আশিয়ানের পিএ ইউনুস ও অফিসের গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি মিলে ইন্টারভিউয়ের বিষয়টা সামলাচ্ছেন। আশিয়ান তার রুমে বসে কফি খেয়ে খেয়ে বেশ কয়েকটা জমে থাকা ফাইলগুলো দেখে দেখে সাইন করল। অতপর পেন্ডিংয়ে রাখা বাকি ডিলগুলোর ব্যাপারে সমস্ত তথ্যাদি খতিয়ে দেখতে লাগল। একটা কোম্পানি সুইডেনের এবং অন্যটা ইতালির। ফাইলের সবকিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে, কোনো তথ্যাদি যাতে চোখ এড়িয়ে না যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বেলা 2:30 বেজে গেছে। 250 জনের মধ্যে মোটমাট 25 জনকে বাছাই করা হয়েছে। এই 25 জনকে আগামীকাল আবারও স্বয়ং আশিয়ান নিজে থেকে ইন্টারভিউ নেবে। এটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। 12:30টার পরই তাজিম, তাসজিদকে নিয়ে আশিয়ানের অফিসে চলে এলো। তার মিনিট 15 পর এলো তাসকিন। 4 ভাই মিলে প্রায় আধা ঘন্টার মতন সারা অফিসে চক্কর দিল। আশিয়ান তাদেরকে সারা অফিসটা আবারও ঘুরে দেখালো। বেশ অনেক কিছুর ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে। আরও সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অফিসকে। অফিস ঘোরাঘুরি শেষে তারা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে একটা টেবিল বুক করে সেখানে বসে যার যা খেতে ভালো লাগে তা অর্ডার দিল ওরা। অর্ডারকৃত খাবার আসতে কিছুক্ষণ লাগবে, তাই আড্ডায় মশগুল হয়ে গেল সব ভাই। আশিয়ান তার বেস্ট ফ্রেন্ড 2টাকে ফোন করে বলেছিল আগে এখানে চলে আসতে। মিনিট 5 পর ওরাও এসে হাজির হল। চেয়ার টেনে বসতে বসতে আসিফ বলল, আসিফ, হ্যালো এভরিবডি, আজ অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। কেমন আছিস তোরা সবাই? তাসকিন, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? আসিফ, এই তো বেশ আছি। তৌহিদ, আজ সূর্য কোনো দিক দিয়ে উঠল বলতো? স্বয়ং আশিয়ান আমাদেরকে রেস্টুরেন্টে আসার জন্য অফার করেছে। ভাবতেই অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। টিপ্পনি কেটে আশিয়ান, হয়েছে, আর ঢং করতে হবে না। বিয়ে করে তো 2টা একদম পর হয়ে গেছিস। এখন আর নিজেদের বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে না একবারও? সবগুলাই স্বার্থপর তোরা। আসিফ, আমরা স্বার্থপর হলে তুই কি? প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খাওয়ার পর থেকে দেবদাস হয়ে তুই একদম নিজেকে আমাদের থেকে গুটিয়ে ফেলেছিস। আমাদের কথা তো ভুলেই গিয়েছিলি তুই। আমরা তো ঠিকই তোর সাথে যোগাযোগ করি সব সময়। আমরা বলে এখনো আছি, অন্য কেউ হলে ঝাড়ু দিয়ে পিডাইত। ভ্রু কুচকে তাজিম, হয়েছে ভাইয়ারা, এই তো খাবার এসে গেছে। এখন আর নো কথা কাটাকাটি, খাওয়া শুরু করো সবাই। ওয়েটার এসে টেবিলে অর্ডারকৃত খাবার সব সাজিয়ে দিয়ে গেল। খাওয়া শুরু করল সবাই। তাসজিদ, তোমরা জানো, তাসকিন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। আসিফ, আরে বাহ, এত দারুণ সংবাদ। কংগ্রাচুলেশন তাসকিন। তৌহিদ, অনেকদিন হলো কারো বিয়ে খাচ্ছি না। এবার তাসকিনের বিয়ে খাবো ভাবতেই আনন্দ লাগছে। এনিওয়ে তাসকিন, কংগ্রাচুলেশন।
তাসকিন, থ্যাঙ্কস। মুচকি হেসে। আসিফ, কিরে আশিয়ান, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তুই কি এভাবেই চিরকুমার থাকবি সারা জীবন? এবার অন্তত বিয়েটা করে নে। তৌহিদ আর আমাকে দেখ, বিয়েশাদি করে বাচ্চার বাপ হয়ে গেছি। আর কত এভাবে একা থাকবি বলতো? আশিয়ান নীরবতা ভেঙে বলে উঠল। আশিয়ান, কে বলেছে আমি চিরকুমার থাকব? একই দিনে আমারও এনগেজমেন্ট। তোরা তোদের বউ বাচ্চাদের নিয়ে এর কয়েকদিন আগেই চলে আসিস। সবাই সন্দিহান দৃষ্টিতে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। তাসজিদ, ফান করছো তুমি তাই না ভাইয়া? এত সিরিয়াস মোমেন্টে তো তুমি কখনো ফান করো না। চিন্তিত হয়ে। তৌহিদ, শালা, আমরা সিরিয়াসলি বলছি। আর তুই মজা করছিস আমাদের সাথে? আশিয়ান, আজব তো মজা করব কেন? আম্মু কাল রাতে বলল আমাকে, তাসকিনের জন্য মেয়ে দেখতে গিয়ে ওর হবু বউয়ের মামাতো বোনকে আম্মুর ভীষণ ভালো লেগে গেছে। তারপর আম্মু কাউকে না জানিয়ে ওই মেয়েটাকে আংটি পরিয়ে 10,000 টাকা সালামি দিয়ে চলে এসেছেন। কাল পরশু মেবি ওর আব্বু আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে সবকিছু পুরোপুরি পাকাপোক্ত করা হবে। আশিয়ানের কথা শুনে সবাই খাওয়া রেখে হা করে তাকিয়ে আছে তার দিকে। যেন ওর কথা কারো বোধগম্য হচ্ছে না। অবাক হয়ে তাসকিন বলে উঠল। তাসকিন, ভাই তুই সত্যি বলছিস? মানে তুই ইলিয়ানাকে ভুলে আবার নতুন করে লাইফে মুভ অন করবি? আশিয়ান, সে যদি আমার খাঁটি ভালোবাসাকে ফেলে টাকার লোভে ওই বয়স্ক এমপিকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন অন্য কারো সাথে সংসার করতে পারব না? ওর জন্য আমি কেন এভাবে দেবদাস হয়ে থাকব? মানছি আমি 2 বছর নিজেকে গুটিয়ে রেখেছিলাম সবকিছু থেকে, এটা নয় যে শুধু ওর কষ্টে, নিজের ক্যারিয়ারের জন্য একরকম সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ওর জন্য কষ্ট লাগেনি তাও নয়, ওর কারণে অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিনিয়ত। তাই বলে নিজের জীবনকে কি একটা সুযোগ দেব না? ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছি, কিন্তু দ্বিতীয়বার তো আর জীবনে ভুল মানুষের আগমন নাও ঘটতে পারে। আসিফ আর তৌহিদ আশিয়ানের পিঠ চাপড়ে দিয়ে বাহবা দিল। তাসকিন, তাজিম ও তাসজিদ খুশি হল তাদের ভাইয়ের কথা শুনে। আসিফ, এই নাহলি আমার বন্ধু। সাবাস বেটা, তোর তারিফ করতে হয়। সত্যি বলেছিস, বারবার তো জীবনে ছলনাময়ী কারো আগমন ঘটে না। কারো আগমনে জীবন নরকপ্রায় হয়ে যায়, আবার কারো আগমনী বার্তায় জীবন হয়ে উঠে স্বর্গীয় সুখের আভাস। তোর জন্য এর থেকেও ভালো কেউ অপেক্ষা করছে দেখিস, আন্টির চয়েস বলে কথা। তোর জন্য খাঁটি কাউকেই বেছে নিয়ে আসবেন তিনি আমার বিশ্বাস। এবার সত্যি বিয়েটা করে নে। আমরা সবাই তোর সাথে আছি। তৌহিদ, হ্যাঁ রে, দেখিস, তুই অনেক সুখী হবি। তখন তুই নিজেই বলবি, আল্লাহ সেরা কাউকে তোর জীবনসঙ্গী হিসেবে বাছাই করে দিয়েছেন, যাকে পেয়ে তোর জীবনটা সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা। তাসকিন, একসময় ইলিয়ানা অনেক আফসোস করবে আমার ভাইয়ের এত এত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বলে। আক্ষেপের শেষ থাকবে না তার। তবে আমার ভাইটার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে। আশিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। আশিয়ান, আফসোস এখনই করা শুরু করে দিয়েছে সে আবারও আমার লাইফে ব্যাক করতে চায়। বাট আমি পাত্তাই দিইনি ওকে। এই আশিয়ান কোনো ফেলনা নয় যে দূরে ঠেলে দিয়ে আবার কাছে আসতে চাইবে আর আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না। কোনো ফিলিংস নেই ওর জন্য আর। ফোন থেকে ব্লক মেরে সোজা ডিলিট করে দিয়েছি ওর নাম্বার আমি। আমার আর কোনো পিছুটান থাকুক তা আমি চাই না। আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি আমি আবারও লাইফে মুভ অন করব, সবসময় হাসি খুশি থাকব, কারো জন্য আর কষ্ট পাব না। নিজের পরিবারের সবার সাথে বেশি করে টাইম স্পেন্ড করব। নিজেকে আর কখনো একা ভাবব না। আসিফ, ভালো করেছিস ব্লক করে।
ওর মতো বাজে মেয়ে এই দুনিয়ায় মনে হয় দুটো নেই। আবার লাইফে ব্যাক করতে চায়, শখ কত। কোনো মুখে আবার ফোন দিয়েছে বেহায়া মেয়ে জানি কোথাকার। ওসবে তুই মোটেও কান দিবি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইছে তোকে ও। তাসজিদ, বিশ্বাস করো ভাইয়া, তোমার কথাগুলো শুনে ভীষণ খুশি হয়েছি। অবশেষে দুই ভাইয়ার বিয়ে একসাথে হবে, কি আনন্দ। তাজিম, ঠিক তাই। আচ্ছা, আমাদের হবু ভাবির নাম কি? জানতে চেয়ে আশিয়ান মাথা চুলকে নামটা মনে করার চেষ্টা করল। এত সবের মধ্যে নামটা ওর মোটেই মনে নেই। আশিয়ান, কি যেন নাম মেয়েটার, আম্মু বলল। উ দিয়ে কি যেন নামটা, মনে আসছে না, সরি ভুলে গেছি। তৌহিদ, এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। নিজের হবু বউয়ের নামটা ভুলে বসে আছে বলদ একটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে, তুই এত বড় অফিস কি করে একা হাতে সামলাস যদি এই সামান্য নামটাই তোর মনে না থাকে? ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওদের হাসি ছাপিয়ে আশিয়ান বলে উঠল, আশিয়ান, আমার মনে নেই তো কি হয়েছে? আম্মুকে জিজ্ঞেস করে জেনে নিস তাহলেই হল। তাসজিদ, তা আশা আপুর কি হবে? বেচারির তো মন ভেঙে দিল তুমি। দেখো তোমার বিয়েতে না আবার কোনো সিন ক্রিয়েট করে বসে। আশিয়ান, ওর বাপেরও সেই সাহস নেই। ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এখনো ওর সাথে স্বাভাবিক আচরণ করি, নেহাত পাপার বন্ধুর মেয়ে দেখে কিছু বলি না। এরকম কিছু করলে সে আমার আসল রূপ দেখতে পাবে, বুঝবে আশিয়ান চাইলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। থ্রেড দিয়ে বাকিরা বুঝল আশা কোনো সিন ক্রিয়েট করলে ওর কপালে মারাত্মক দুঃখ অপেক্ষা করছে। আশিয়ান ওকে ছুঁচো ছাড়া আর কিছুই মনে করে না। এত ন্যাকার ষষ্ঠী আর জোকের মতো কোনো মেয়ে হতে পারে, আশিয়ান তা ভাবতেই পারেনি। তার আব্বু আম্মু ও তাকে কিছু বলে না, উল্টো আরও আহ্লাদ করে ওকে, একমাত্র মেয়ে কি না তাই। সারাদিন মেকআপ করে থাকবে, আর ড্রেসআপের কি ছিঁড়ি। আশিয়ানের জাস্ট ঘেন্না লাগে ওকে দেখলে। আর সে বাসায় আসলেই আশিয়ানের পিছনেই পড়ে থাকে সবসময়। কিন্তু আশিয়ান তা মোটেই পছন্দ করে না। যাকগে, এভাবেই আড্ডা দিতে দিতে খাওয়ার পাট চুকিয়ে ফেলল ওরা। অতপর আরও মিনিট 5 গল্প করে যে যার পথে চলে গেল। তাসকিন, আসিফ ও তৌহিদ গেল তাদের যার যার অফিসে। তাজিম ও তাসজিদ একসাথে হাতিরঝিল ঘুরতে চলে গেল। আর আশিয়ান গেল তার অফিসে। এদিকে শপিং করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। অতপর এনারা আজকের জন্য বিরতি দিয়ে রেস্টুরেন্টে সন্ধ্যার নাশতা সেরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিশা সন্ধ্যার অনেক আগেই চলে গেছে তার বাসায়। শুধু মিসেস ইয়াসমিনেরা রয়ে গিয়েছিলেন। প্রচুর কেনাকাটা করা হয়ে গেছে আজ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। বাসায় পৌঁছে সবার আগে যার যার রুমে চলে গেল ওরা রেস্ট নিতে। মিসেস ইয়াসমিন উদিতা ও আলিয়ার জন্য প্রায় 15টার মতো শাড়ি কিনেছেন। শুধু উদিতার জন্যই মোট 10টা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস ও জুতাও আছে। সবকিছু ব্র্যান্ডেড। মিসেস তারানা ও তারিনকে ডেকে এনে সবকিছু দেখালেন মিসেস ইয়াসমিন। তারপর সবকিছু সুন্দরভাবে খুলে বললেন তাদেরকে। ওরাও খুব খুশি হল শুনে। তবে তারিনের মনটা হালকা ঈর্ষান্বিত হয়ে উঠল এ কথা শুনে যে উদিতা অনেক বেশিই নজরকাড়া সুন্দরী। এ বাড়িতে তারিনের একটু বেশিই দাপট এ কারণে যে বাড়ির বউদের মধ্যে ও অনেক বেশি স্মার্ট এবং সুন্দরী। এমনকি কেয়ার সাথেও সে নিজেকে তুলনা করে ভাবে যে কেয়ার থেকে সেই অনেক বেশি সুন্দরী। এই নিয়ে তার মনে অহংকারের শেষ নেই। আলেয়াকে তার পছন্দ করার কারণ আলেয়ার গায়ের রং তার থেকে হালকা মান্দা টাইপ। অতএব সবসময়কার মতো তার দাপটি বেশি থাকবে ভেবেছিল সে। কিন্তু এখন উদিতার কথা শুনে যা বুঝতে পারছে সে, উদিতা তার থেকে 1000 গুণে সুন্দরী এবং গুণের দিক থেকেও অনন্যা।
তাহলে উদিতা এ বাড়ির বউ হয়ে আসার পর তারিনের এই দাপট ও অহংকার তো তখন মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে মেনে নেবে সে? চাইলেও স্টার জলসা ও জি বাংলার ভিলেন মহিলাদের মতো বিয়ে ভাঙতে পারবে না তারিন। নাটকে যেভাবে দেখায় এসব, বাস্তবে তা মোটেও সম্ভব না। মিসেস ইয়াসমিন যে কড়া টাইপের মহিলা। সিসিটিভি ক্যামেরার মতো সব দিক দিয়ে তার নজর থাকে। কোনো কিছু চোখ এড়ায় না তার। মনে মনে আল্লাহর কাছে মিনতি করতে লাগল তারিন বিয়ের কথাবার্তা যাতে আর না এগোয়, এখানেই যাতে সব স্টপ হয়ে যায়। কিন্তু একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বেচারি হয়তো এ প্রবাদ সম্পর্কে অবগত নয়। মিসেস তারানা, তাহলে ভাবি, কালকে আমিও তোমার সাথে যাব। আমার আশুর হবুবুকে না দেখলে যে তৃষ্ণা মেটবে না আমার। আমার কত ইচ্ছে আশুর বউকে দেখব, তার সাথে কথা বলবো। আল্লাহ যে আমার দোয়া এভাবে কবুল করবেন তা আমি ভাবতেই পারিনি। ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বেশি। যাক, অবশেষে ছেলের সুমতি হয়েছে। শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। আন্তরিক কণ্ঠে মিসেস ইয়াসমিন মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন। বললেন, মিসেস ইয়াসমিন, ঠিক আছে, আমরা বিকেল 3টার দিকে ওনাদের ওখানে যাব। তুই রেডি থাকিস, আর এনামুল ভাইকেও বলিস আমাদের সাথে যেতে। মিসেস তারানা, আচ্ছা, ঠিক আছে। মিসেস ইয়াসমিন এবার আলমারি থেকে ওনার গহনার সিন্দুক বের করে সেখান থেকে বেছে বেছে একটা স্বর্ণের গলার হার, একজোড়া কানের দুল, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া স্বর্ণের মোটা বালা ও একজোড়া চুড়ি, স্বর্ণের দুটো চ্যাপ্টা কারুকাজ করা আংটি এবং গলার সিম্পল একটা স্বর্ণের চেইন এসব বের করে আলাদা একটা বক্সে ভরে রাখলেন। কালকে এগুলো উদিতাকে পরিয়ে দিয়ে আসবেন। আজকে আরও অনেক গহনা বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছেন পরিচিত ও বিশ্বস্ত জুয়েলারি শপে। কয়েকদিনের মধ্যেই বাসায় এসে দিয়ে যাবে সেসব। মিসেস ইয়াসমিন উদিতাকে একদম পুতুলের মতো সাজিয়ে স্বর্ণ দিয়ে মুড়িয়ে বাড়ির বউ করে নিয়ে আসবেন। তার আশিয়ানের বউ বলে কথা। কোনো কিছুর কোনো কমতি থাকতে দিবেন না তিনি। সবকিছু গুছিয়ে রেখে দিলেন। এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। তাই দেরি না করে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারিন দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে আর মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা ভেস্তে দেয়া যায়। হুট করে তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। মনে মনে ছক কষে ফেলল কিভাবে কি করবে সেটার। প্ল্যান সাজানো হয়ে গেলে পৈশাচিক এক হাসি দিল সে, যা কেয়া ছাড়া আর কারো বোধগম্য হল না। ওর এরকম চতুর মার্কা হাসি দেখে কেয়ার কপালে ভাঁজ পড়ল। কেয়া খুব ভালো করেই জানে কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোনো ভেজাল সৃষ্টি করবে সে? আনমনে ভাবছে কেয়া। মনে মনে ঠিক করে ফেলল মিসেস ইয়াসমিনকে সব জানিয়ে দেবে আজকে, আগে থেকে সতর্ক থাকলে কিছুই করতে পারবে না সে। মিসেস ইয়াসমিন যে তার থেকেও বড় চালাক। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে ভীষণ উৎফুল্ল হয়ে আছেন। উদিতা ও তানিয়া বুঝতে পারল না ঠিক কী কারণে উনি এত খুশি। তবে ওনার খুশি দেখে তাদেরও ভালো লাগছে। মিসেস লিমা হাসিমুখে তাদের সাথে ঘরের সব কাজ করছেন। মিসেস লিমা উদিতার বাবা মিস্টার আনিসুলের সাথে ফোনে কথা বললেন অনেকক্ষণ। জানালেন কাল যে করেই হোক বাসার সবাইকে নিয়ে এখানে সকাল সকাল চলে আসতে, কোনো এক্সকিউজ তিনি শুনতে চান না। বড় বোনের এমন নাছোড়বান্দা মার্কা কথাবার্তার সাথে পেরে না ওঠে হার মেনে অবশেষে মিয়ানিসুল কথা দিলেন যে তিনি কাল সকালে সবাইকে নিয়ে এখানে আসছেন। বিজয়ীর হাসি হেসে ফোন রাখলেন মিসেস লিমা। যে করেই হোক উদিতার জন্য এ বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করা যাবে না। এ বাড়ির বউ হলে রাজরানীর মতন থাকবে উনার ভাইঝি। দুই বোনের বিয়ে এক জায়গায় হলে ক্ষতি কি? বরঞ্চ আরও বেশি ভালো হবে। আর আশিয়ান যে ছেলে, ওর বাপের সম্পত্তি ছাড়াও ওর যা আছে তাতে সে রাজার হালে বাকি জীবন পার করতে পারবে। আস্ত একটা নামিদামি কোম্পানির মালিক সে।
এই বয়সে কত সুনাম অর্জন করেছে সে তা বলবার অপেক্ষা রাখে না। আর আশিয়ান কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে, ওর বাবা মা ওকে হাজার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারেননি। অথচ উদিতার কথা বলামাত্রই সে অকপটে রাজি হয়ে গেল কনে না দেখেই। এটা তো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার বলা যায়। যে ছেলের জন্য হাজার মেয়ে পাগল সেই ছেলে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে, বলতেই হয় যে উদিতা রাজকপাল নিয়ে জন্মেছে। অবশ্য উদিতা কোনো দিক দিয়ে কম। এরকম আগুন সুন্দরী মেয়েকে নিজের বউ হিসেবে প্রত্যেকটা ছেলেই চায়। উদিতা সন্ধ্যার নাস্তা তৈরি করে খেয়ে নিজের রুমে চলে গেল মাগরিবের নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করা শেষে রান্নাঘরে গিয়ে ফুপ্পিকে রাতের রান্না করতে হেল্প করতে লাগল। মিসেস লিমা উদিতা এবং তানিয়াকে বললেন কালকে আবারও আলেয়ার শ্বশুরবাড়ির লোকেরা এখানে আসছেন। উদিতা স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। এ বাড়ির মেয়ের সাথে যখন তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে তখন এখানে ওদের অবাধ যাতায়াত চলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বেচারি উদিতা তো জানেই না যে ওরা আলেয়ার জন্য নয় বরং তার জন্যই কাল এখানে আসছে। রাতের ডিনার শেষে উদিতা নিজের রুমে চলে এলো। আর বাকিরা ড্রয়িং রুমে বসে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। উদিতার কেন জানি আজ অনেক মাথা ব্যথা করছে, তাই তাদের আলোচনায় সামিল না হয়ে রুমে এসে কোনো মতে নামাজটা আদায় করে নিয়েই বিছানায় শোয়ামাত্রই ঘুমিয়ে গেল সে। উদিতা রুমে চলে যাওয়া মাত্রই মিসেস লিমা পরিবারের বাকি সদস্যদের জানালেন যে মিসেস ইয়াসমিন তার মেঝো ছেলে আশিয়ানের জন্য উদিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কালকে ওনারা বাসায় আসবেন বিষয়টা পাকাপোক্ত করতে। আশিয়ান যে বিয়েতে রাজি একথাও জানালেন তিনি তাদেরকে। মিসেস লিমার কথা শুনে আলেয়া তো হিংসায় জলে পুড়ে পুরো খাক হয়ে যাচ্ছে। ওর এই অভিশপ্ত রূপের কারণে ছেলেদের মায়েরাই পাগল হয়ে যায় পুত্রবধূ করার জন্য। আলেয়ার থেকেও অনেক ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে উদিতা। হিংসা তো হবেই। তাসকিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বেতন মাত্র 2 লক্ষ টাকার মতো। কিন্তু আশিয়ান একজন সেলিব্রিটি। নিজস্ব কোম্পানি তার, সারা দেশ জুড়ে এই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। আশিয়ানের মাসিক ইনকামই কোটি টাকার উপর। তার একার নিজস্ব ডুপ্লেক্স বাসা আছে, সিলেটে বাগানবাড়ি আছে, কক্সবাজারে সমুদ্র সৈকতের কাছেই নিজের হোটেল আছে, যা সে নিজের ইনকাম দ্বারা গড়ে তুলেছে। নিজ উদ্যোগে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম করেছে। অনেক এতিম বাচ্চারা তার টাকায় পড়াশোনা করছে। সব দিক দিয়ে একজন পারফেক্ট ব্যক্তিত্ব হল আশিয়ান। এরকম ছেলে তো লাখে একটা মিলে। এত মেয়ের ক্রাশ কিনা উদিতাকে বিয়ে করতে চাইছে। ভাবতেই কষ্ট হচ্ছে আলেয়ার। যাকে সহ্য করতে পারে না সেই উদিতাই এখন ওই বাড়ির বউ হয়ে যাবে এবং তার সাথেই বাকি জীবন এক ছাদের নিচে থাকতে হবে যা হিসেবে। এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না আলেয়া। বড় ভাই মুরাদের কথা শুনে ধ্যান ভাঙল আলেয়ার। মুরাদ, বাহ, ভালোই তো। আশিয়ানের সাথে একবার দেখা হয়েছিল আমার অফিসিয়াল কাজে, কথাবার্তায় বেশ ভালো ছেলে বলেই মনে হলো তাকে, ব্যবহারও অনেক ভালো। খুব আন্তরিক, নীতিবান একজন মানুষ। আমাদের উদিতার ভাগ্য বলতে হবে, আশিয়ানের মতো ছেলেকে সে নিজের স্বামী হিসেবে পাবে। মামাকে রাজি করাও যে কোনোভাবে। এরকম একটা প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। মিগল যার, হ্যাঁ, মুরাদ ঠিকই বলেছে, শালাবাবুকে বোঝাও তুমি, মেয়ের বয়স হোক কম, আগের যুগের মেয়েদের তো 11 কি 12 বছরে বিয়ে হয়ে যেত। উদিতা তো তাও যথেষ্ট বুঝদার মেয়ে আছে। বিয়ের জন্য বয়সও ঠিক আছে। ছেলের বয়সও বেশি নয়। এত ভালো একটা বিয়ের প্রস্তাব কোনো মতেই নাকচ করা যাবে না। এ পরিবারে বউ হলে তো আলেয়ার মতো উদিতারও ভাগ্য খুলে যাবে। যেখানে স্বয়ং পাত্রের মা উদিতাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে সাথে সালামিও হাতে ধরিয়ে দিয়ে গেছেন, সেখানে ওনাদেরকে মানা করে দেয়া মারাত্মক বোকামির কাজ হবে। কালকে এলে তোমার ভাইকে তুমি ভালোমতো বোঝাও, সাথে আমরাও বুঝাবো।
মিসেস লিমা, হ্যাঁ, তা তো বুঝাবই। কিন্তু মেয়েটার বয়স তাও অল্প হয়ে যায় যে। এই বয়সে বিয়ে দিল সেটা তো বাল্যবিবাহ বলে গণ্য হবে। তা কি ঠিক হবে? এখনো মেয়েটার এসএসসির রেজাল্টও বের হয়নি। আর তারও তো একটা মতামত নেয়ার দরকার, তাই না? তাকে না জানিয়ে কি? মিস্টার গোলজার মিসেস লিমার কথা সম্পূর্ণ করতে দিলেন না। তিনি খেকিয়ে বলে উঠলেন, মিস্টার গোলজার, ধ্যাত, তুমি বেশি বুঝো কেন? এত পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতে হবে। আর মতামত নিতে হবে কেন? মেয়ে কি আমাদের থেকে বড় হয়ে গেছে নাকি? আমরা তো মেয়ের ভালোই চাইছি। বিয়ের পর তার স্বামী যদি চায় তাহলে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের কি বর্তমানে এত মুরদ আছে যে লাখ লাখ টাকা খরচ করে পড়ে অন্য কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে? অথচ এই ছেলের সাথে বিয়ে দিল 1 টাকাও খরচ করতে হবে না তার। তারাই মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে। যৌতুকও দাবি করছে না, এত ভালো পরিবার কই পাবে ওরা? মুরাদ, বাবা কিন্তু ঠিকই বলেছে আম্মু। তুমি বোঝার চেষ্টা করো, আশিয়ানের সাথে বিয়ে হলে উদিতা ভীষণ সুখী হবে। এত ভালো ছেলে এবং এত অমায়িক পরিবার হাজার খুঁজলেও পাবে না। আমরা ওর ভালো চাই সবসময়। বয়সটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, দুজনেরই পারফেক্ট এইজ। এখন তুমি যে করেই হোক মামা এবং শাহরিয়ারকে, উদিতার বড় ভাই, রাজি। বাকিটা আমরা সামলে নেব। মিসেস লিমা, সত্যি বলতে, আমিও চাই আশিয়ানের সাথে উদিতার বিয়েটা হয়ে যাক। আমার উদিতাটা যে খুব সুখে থাকবে তা আমি জানি। শাশুড়ি হিসেবে মিসেস ইয়াসমিন অনেক ভালো একজন মানুষ। কালকে উদিতার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিলেন তিনি এবং ওনার ছোট মেয়ে। উদিতাও ওনার সাথে একদম ফ্রি হয়ে গেছে বলতে গেলে। আমি যে করেই হোক আনিসকে বোঝাবো। আশা করি আনিস বুঝবে। আর আনিস রাজি হলে শাহরিয়ারও তখন এমনিতেই রাজি হয়ে যাবে। ব্যাপার না, আমি ওদেরকে ম্যানেজ করে নেব। আলেয়া বাদে বাকি দুজন মিসেস লিমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অতঃপর আলোচনা সভা ভেঙে যে যার রুমে চলে গেল ঘুমাতে। কালকে অনেক কাজ আছে। মেহমান আসবেন বলে কথা। আশিয়ান প্রায় রাত 11:30 পর বাসায় ফিরল, আজ আরেকটাকে পরকালে পাঠিয়ে দিয়ে এসেছে। আশিয়ান কখনোই নিজে খুন করে না। ওর গ্যাংয়ের মানুষ দ্বারা করাই। কারণ ইলিয়ানা ও তার আম্মু মারামারি করা মোটেই পছন্দ করেন না। ওদের জন্যই সে এসব থেকে নিজেকে বিরত রাখে। ওর আদেশে তার টিমের এরা কালপ্রিটকে বের করে এনে মেরে ফেলে। এইসব কীটপতঙ্গ বেঁচে থাকলে দেশের ক্ষতি। তাই তো পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেই উপযুক্ত ব্যবস্থা নেয় সে। জেলে পাঠিয়ে কোনো লাভ নেই, পুলিশকে মোটা টাকার ঘুষ দিয়ে ঠিকই বেরিয়ে যায় এবং আবারও অপকর্মে লিপ্ত হয়ে পড়ে এসব হারামিরা। দেশে সঠিক বিচারের বড্ড অভাব, তাই তো আশিয়ান নিজেই ওদের বিচার করে। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার রুমে চলে গেছে অনেক আগেই। আশিয়ান ও শাওয়ার করে খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ বিছানার ওপর বসে রেস্ট নিল। ঘুম না আসায় নিজের রুমের সাথে এটা ছাদের মতো বিশাল বারান্দায় চলে গেল সে। বারান্দাটার পরিবেশ একদম খোলামেলা। এর ওপরে কোনো ছাদ নেই। ছোটখাটো একটা সুইমিং পুল আছে সেখানে। আশিয়ান মাঝে মধ্যে সুইমিং পুলটাতে সাঁতার কাটে। সুইমিং পুলের একপাশে একটা টেবিল ও দুটো চেয়ার পেতে রাখা আছে। আর চারপাশে ঘিরে আছে শুধু কাঠগোলাপ গাছ, নয়নতারা ও টগর ফুলের গাছ। এগুলো আশিয়ানের প্রিয় ফুল গাছ। বেশ কয়েক জাতের দুর্লভ অর্কিডের গাছও ছিল, কিন্তু সেগুলো ফেলে দিয়েছে আশিয়ান। ইলিয়ানার অর্কিড ফুল ভীষণ প্রিয় ছিল। রিলেশন থাকাকালীন সময়ে অর্কিড গাছগুলো নিজেই কিনে এনে লাগিয়েছিল আশিয়ান। কিন্তু ব্রেকআপের পর ইলিয়ানার সব স্মৃতি সে নিজেই নষ্ট করে ফেলেছে। আশিয়ান চায় না এই মেয়ের কোনো স্মৃতি তার জীবনে জড়িয়ে থাকুক।
হাতে থাকা সিগারেটে লাইটার দিয়ে আগুন ধরিয়ে তাতে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ান। আকাশের বুকে একফালি চাঁদ উকি দিচ্ছে, যেন লুকিয়ে লুকিয়ে আশিয়ানের কষ্ট চাঁদটাও উপভোগ করছে। সারা আকাশ জুড়ে তারার মেলা। দেখে মনে হচ্ছে কালো একটা শাড়িতে কে যেন সাদা রঙের চুমকি বসিয়ে দিয়েছে। কেমন ঝিকমিক করছে সবগুলো তারা। মৃদু হাওয়ায় আশিয়ানের চুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। এই মুহূর্তে ইলিয়ানার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে পড়ছে তার। অতীত। ইলিয়ানা, জান, তুমি আমাকে এত কেন ভালোবাসা বলো তো? গলা জড়িয়ে জানতে চেয়ে আশিয়ান ইলিয়ানার প্রশ্ন শুনে মুচকি হেসে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আশিয়ান, তুমি তো আমার মন পাখি, কলিজার টুকরো, তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো বলো তো? আমি একসময় বিবর্ণ হয়ে যেতে পারি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো কখনোই বিবর্ণ হবে না জান। কোজ আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ। শেষের কথাগুলো কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ইলিয়ানা এবার আশিয়ানের দুই গালে আলতো করে ভালোবাসার পরশ একে দিয়ে বলল, ইলিয়ানা, আই লাভ ইউ টু জানু, মৃত্যুর আগ অবধি তোমার সাথে থাকব, তোমায় এভাবে সারাক্ষণ ভালোবেসে যাব কথা দিলাম। জানি তোমার এত এত ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না, বড্ড ফিকে, তারপরও ভালোবাসি খুব। আশিয়ান ইলিয়ানাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, আশিয়ান, হুমম জান, এভাবেই দুজন দুজনকে আজীবন ভালোবেসে যাব। খুব শীঘ্রই তোমাকে আমার করে নেব সোনা, কথা দিলাম। আশিয়ানের কথা শুনে ইলিয়ানা মুচকি হাসি দিয়ে শক্ত করে আশিয়ানকে জড়িয়ে ধরে মুহূর্তটাকে অনুভব করতে লাগল। বর্তমান। কথা দিয়েও আজ সেই কথা রাখেনি ইলিয়ানা। তার দেয়া কথার কোনো মূল্যই ছিল না, তাই তো আশিয়ানকে ফেলে চলে গেছে সে। আশিয়ান ইলিয়ানার সাথে কাটানো সেই মুহূর্তগুলো মন করে তাচ্ছিল্যের হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আশিয়ান, সত্যিই বলেছিলে তুমি, আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা বড্ড ফিকে ছিল, আমার জন্য তোমার মনে কিছুই ছিল না কখনো, যার কারণে আমাকে ছেড়ে যেতে তুমি দুবারও ভাবনি। এত ভালোবাসার ফল তুমি আমাকে এভাবে দিবে আমি তা কখনো কল্পনাতেও ভাবিনি। যদি আগে থেকে জানতাম তুমি টাকা ও ক্ষমতার লোভী, তাহলে জীবনেও তোমাকে ভালোবাসার মতো মারাত্মক ভুলটা আমি করতাম না। এখন যে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছ, কি মনে করেছিলে আমি বুঝতে পারিনি তাই না? তুমি যে আমার টাকা ও আমার ফ্যামের কারণে আবার আমার লাইফে ব্যাক করতে চাচ্ছ তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আজ আমার যে ক্ষমতা ও টাকা আছে তাতে তোমার স্বামীর মতো 1000টা এমপিকে আমি কিনে নিতে পারি। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম ইলিয়ানা, দেখো আমি আজ সফল, নিজেকে এমনভাবে তৈরি করেছি যে এখন এই আশিয়ান তায়েফ চৌধুরীকে সারা পৃথিবীর মানুষ একনামে চেনে। জানো, তোমার থেকেও অত্যাধিক সুন্দরী হাজার হাজার মেয়ে আমার পেছনে লাইন দিয়ে পড়ে আছে। শতাধিক মেয়ে আমাকে এক রাতের জন্য নিজে থেকে অফার করে, প্রচুর রুমডেটের অফার আসে আমার কাছে। কিন্তু আমি তা কখনো পাত্তাই দিই না, কারণ আমি মনে করি সব মেয়েরাই তোমার মতো ছলনাময়ী, পাক্কা অভিনেত্রী। তাই তো মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলি। তোমার বিশ্বাসঘাতকতার কারণে এখন কোনো মেয়েকে বিশ্বাস করতেই ভয় লাগে আমার। তুমি তো খুব সুকৌশলে আমার মনটা ভেঙে দিয়ে চলে গেলে। কি ভেবেছ আমাকে কষ্ট দিয়ে তুমি সুখী হবে? মোটেই না। তুমি অবশ্যই আমার মন ভাঙার শাস্তি পাবে, এবং সেটা খুবই তাড়াতাড়ি। একদিন তুমি আমার পায়ে ধরে তোমার কৃতকর্মের জন্য মাফ চাইবে, কিন্তু তখন আমি তোমায় মাফ করব না, বরং তৃপ্তির সাথে তোমার কষ্টগুলো উপভোগ করব। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ তার থেকেও 1000 গুণ কষ্ট তুমি নিজে পাবে। অপেক্ষা শুধু সময়ের। আপনার টাইম আয়েগা ইলিয়ানা, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। পৈশাচিক এক হাসি দিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটে কষে একটা টান লাগালো আশিয়ান।
সিগারেট খাওয়া শেষ করে সেটা মাটিতে ফেলে স্লিপার দিয়ে মনের ঝাল মিটিয়ে পিষ্ট করে ফেলল সে। মনে মনে এই আধখাওয়া সিগারেটটাকে ইলিয়ানা ভেবেই মনের ঝাল মিটিয়েছে আশিয়ান। তারপর দুঃখে যন্ত্রণায় নিজের চুল ধরে টেনে তাচ্ছিল্যের হাসি হেসে তার নেশা ধরানো খোলা কণ্ঠে সুর করে গেয়ে উঠল। তেরা জিক্র भी दर्शन रावल, अभी अभी तो मिले थे, फिर जुदा हो गए, किया थी मेरी खाता, तुम साजा हो गए, मुझे खोने के बाद एक दिन, तुम मुझे याद करोगे, फिर देखो ना मिलने की मुझसे, तुम फरियाद करोगे, मुझे खोने के बाद एक दिन, तुम मुझे याद करोगे, फिर देखो ना मिलने की मुझसे, तुम फरियाद करोगे। গানটি গেয়ে নিজেই পাগলের মতো হেসে উঠল আশিয়ান। বিড়বিড় করে বলল, আশিয়ান, ইউ উইল পে ফর ইট ইলিয়ানা, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ফর পারফেক্ট টাইমিং। ধীর পায়ে হেঁটে বারান্দা থেকে নিজের রুমে ফিরে এলো আশিয়ান। বারান্দার ও রুমের ডোরলক করে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হল আশিয়ান, আজ এই মুহূর্ত থেকে আর কখনোই ওই কালনাগিনীর কথা ভাববে না। নতুন জীবনের জন্য নিজেকেই নিজে শুভকামনা জানালো, অপেক্ষা করছে এক নতুন ভোরের, যা তার জীবনকে আবারও তার আলোয় রাঙিয়ে তুলবে। যেখানে থাকবে না কোনো বিষণ্ণতা, থাকবে না কোনো কষ্ট ও গ্লানি, শুধুই বিরাজ করবে সুখময় আলোর দীপ্তি, যা আবারও নতুন করে বাঁচতে শেখাবে আশিয়ানকে। মৃদু একটা হাসি দিয়ে চোখ মুদল আশিয়ান। কয়েক মিনিট যেতে না যেতেই ঘুমের অতলে তলিয়ে গেল সে। হালকাভাবে শোনা যাচ্ছে তার নিদ্রাচ্ছন্ন ভারী নিঃশ্বাস। আজ এতটা দিন পর পরম সুখে আরামে নিদ্রার দেশে হারালো আশিয়ান। পরদিন সকালে মিসেস লিমা ও তানিয়া সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। উদিতাকে কোনো কাজ করতে দিচ্ছেন না ওনারা। সব কাজ একাই ওনারা করছেন। উদিতা জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তাকে কেন কোনো কাজ করতে দেয়া হচ্ছে না। প্রতিউত্তরে মিসেস লিমা বললেন, মিসেস লিমা, শোন, আজ তোর বাবা মা, ভাই ভাবি, ভাতিজা ওরা সবাই আসছে। এখন এসে যদি দেখে ওরা যে আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি তাহলে আমাকে তোর বাবা মনে মনে কি ভাববে বলতো? সামনে না বললে মনে মনে ঠিকই বলবে যে আমি তার মেয়েকে বেড়াতে নিয়ে এসেও কামলা খাটাচ্ছি। উদিতা তার বাবা মায়ের আসার কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে মিসেস লিমার কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, উদিতা, উফ্ফো ফুপ্পি, তুমি সবসময় খালি এক্সট্রা ভাবো, আমার আব্বু মোটেও এমন নয়। আর কাজ করা তো আমার হ্যাবিট, এটা আমি জীবনেও ছাড়তে পারবো না। হুদাই বসে থাকতে কার ভালো লাগে বলো তো? আচ্ছা, আজকে না আলিয়া আপুর শ্বশুরবাড়ির লোকজনেরা আসবে বললে, তাহলে আমি রান্না করি। ওই আন্টিটা বলেছিল পরের বার এলেও আমার হাতের রান্না খাবে, যদি আমি থাকি আর কি। যেহেতু আমি এখানে আছি তাহলে রান্নাগুলো আমিই করি দাও। উদিতার কথা শুনে তানিয়া ও মিসেস লিমা মুখ টিপে হাসছেন। উদিতা তাদের হাসির কারণ বুঝতে পারল না। হাবলার মতো অবাক হয়ে জিজ্ঞেস করল, উদিতা, আশ্চর্য, আমি এমন কি বললাম যে হাসছ তোমরা? আমি তো শুধু রান্না করার কথাই তো বললাম, তাহলে হাসছ কেন তোমরা? আজব। মিসেস লিমা কোনো মতে হাসি আটকে বললেন, মিসেস লিমা, তুই না রান্না করবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের হাসির কারণ না খুঁজে কাজে লেগে পড় যা। ছানার মিষ্টি, 3 ধরনের পুডিং, কালো জাম, রসমালাই ও ফ্রুটকেকটা বানিয়ে রেখে দে তো জলদি। তারপর রুমে গিয়ে লম্বা করে একটা শাওয়ার নিবি, নিয়ে রেস্ট করবি। ততক্ষণে তোর ফ্যামিলির সবাইও হাজির হয়ে যাবে। উদিতা মাথা ঝাঁকিয়ে কাজে নেমে পড়ল। বেচারি কোনো কিছুর আঁচও পেল না। কি থেকে কি হতে যাচ্ছে তার সাথে তা এখনও অজানা। দুপুর 1টা নাগাদ উদিতার পরিবারের সবাই মিসেস লিমার বাসায় এসে হাজির হলেন। এত জরুরি তলব দিল না, এসে থাকা যায় না।
মিসেস লিমা আগে থেকেই বলে রেখেছিলেন যে উষা ও তার স্বামীকেও সাথে নিয়ে আসতে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পরিবারের সবার উপস্থিতি ও মতামত আবশ্যক। উদিতা সবাইকে একসাথে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সব আন্ডাবাচ্চা খুশি হওয়ার ঠেলায় একজোট হয়ে এক রুমে গিয়ে খেলাধুলা আরম্ভ করে দিল। মিসেস লিমা ও মিগলজার ও মুরাদ উদিতার পরিবারের সবার সাথে বিয়ের প্রস্তাবের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলেন উদিতার সামনেই। সব কিছু শুনে উদিতা কাঠ হয়ে গেছে প্রায়। এজন্যই সেদিন ওই আংটি আর 10,000 টাকা সালামি দিয়েছিলেন তাকে মিসেস ইয়াসমিন। উদিতা পুরো বোকা বনে গেল যেন ঘটনাটার আকস্মিকতায়। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সব শুনে শাহরিয়ার ও মিয়ানিসুল গম্ভীর হয়ে গেলেন। মুরাদ, মিসেস লিমা, মিস্টার গোলজার একনাগারে বোঝাতে লাগলেন তাদের দুজনকে। উষার স্বামী মিনাজ আশিয়ানকে চেনে, তার বসের প্রিয়ভাজন হয় আশিয়ান। সেও আশিয়ানকে খুব পছন্দ করে। ছেলে হিসেবে সে খুব ভালো। এরকম সোনার টুকরো ছেলে লাখে একটা মিলে। সবাই মিলে আশিয়ান ও তার পরিবারের গুণগান গাইতে লাগল। মিস্টার আনিসুল সবার কথা থামিয়ে উদিতার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বললেন, মিস্টার আনিসুল, আমার মেয়ে যা বলবে তাই আমি শুনব, অন্য কারো কথা নয়। মামনি, সবই তো শুনলে তুমি। তোমার কি মতো আব্বুকে বলো মা। আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করব না। উদিতা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মিয়ানিসুলের কথা শুনে সে ধীরগলায় বলল, উদিতা, আব্বু, আজ পর্যন্ত তোমার এবং ভাইয়ার পছন্দেই আমি জামাকাপড় পরে আসছি। যে স্কুলটা তোমাদের কাছে ভালো লেগেছে সেই স্কুলেই পড়াশোনা করেছি। তোমাদের দুজনের কথা ছাড়া কখনো এক পাও নড়িনি। জীবনের সবকিছু তোমাদের সিদ্ধান্তেই হয়েছে, তাহলে আজ এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে একা আমার উপর ছেড়ে দিচ্ছ কেন আব্বু? আমি তো এসবের কিছুই বুঝি না। এখনো আমি তোমাদের উপর নির্ভরশীল আব্বু। তোমরা দুজন যা বলবে আমি তাই করব। তোমাদের কাছে ভালো মনে হলে আগাও, আর নয়তো এখানেই থেমে যাও, আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত তোমরা যা করেছ সব আমার ভালোর জন্যই করেছ, এবারও নিশ্চয়ই তাই করবে। তোমাদের কাছে ভালো লাগলে আমি রাজি, এটাই শেষ কথা আব্বু। এটাই আমার সিদ্ধান্ত। উদিতার কথা শুনে শাহরিয়ার ও মিস্টার আনিসুল যারপরনাই আনন্দিত হলেন। উদিতা যে তাদের পছন্দেই নিজের লাইফ পার্টনার চুজ করবে তা ওনারা ভাবতেই পারেননি। এরকম বাবার বাধ্য মেয়ে হাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। উদিতার বলা কথা শুনে মিস্টার গোলজার বলে উঠলেন, মিস্টার গোলজার, আলহামদুলিল্লাহ। আমাদের উদিতা মামনির কথা শুনে আমার মনটা ভরে গেছে। মেয়ে হলে উদিতার মতোই তো হওয়া উচিত। মুরাদ, যাক, নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম উদিতা কান্নাকাটি শুরু করবে এসব কথা শুনে। হাফ ছেড়ে। শাহরিয়ার, আমার বোন সবসময়ই স্ট্রং এন্ড ব্রেভ গার্ল। আমার উদুমনিটা আজ আবারও প্রমাণ করে দিল যে সে আমার আদর্শ বোন। আই এম প্রাউড অফ হিম। সপ্রশংস দৃষ্টিতে। মিনাজ, যাক আমার শালিকা, তবে বিয়েতে আংশিক হলেও রাজি। যে পাত্রের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে তাকে রিজেক্ট করার সাধ্য কারো নেই। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছেলেটাই হল আশিয়ান। এমন একটা লাইফ পার্টনার থাকলে জীবনে আর কি লাগে। ছেলেটা শিক্ষিত ও মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে 3 বছর আগেই। এখন নিজের এত বড় বিজনেস সামলায়। বুঝলে উদিতা, তুমি কিন্তু অনেক লাকি। মিসেস লিমা, আমার ভাতিজি কোনো অংশে কম নাকি জামাই বাবা? আমার উদিতা তো রাজকন্যা। তার কপালও রাজকপাল। আমার উদিতাকে যে বিয়ে করে নিয়ে যাবে তার 14 গোষ্ঠীর ভাগ্য সেটা বলতে হবে। মিসেস আনিতা, উদিতার মা, আমতা আমতা করে বলতে লাগলেন। মিসেস আনিতা, কিন্তু আমার মেয়েটার যে বিয়ের বয়স এখনো হয়নি। এখন এসব না ভাবলে হয় না।
আমার বাচ্চা মেয়েটা এত প্রেশার কিভাবে নেবে? এখনো এসএসসি পরীক্ষার রেজাল্টটাও বের হয়নি ওর। বলছিলাম কি? মিসেস আনিতাকে থামিয়ে দিয়ে মিসেস লিমা বললেন। মিসেস লিমা, আহা আনিতা, অযথাই তুমি চিন্তা করছো। এখনের যুগটা অনেক খারাপ, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েকে যত ঘরে রাখবে ততই ভয়ের আশঙ্কা বাড়বে। আর সবসময় যে এরকম ভালো বিয়ের প্রস্তাব আসবে তার গ্যারান্টি কি শুনি? বিয়ে দিয়ে দিল এই শান্তি, ফরজ কাজে দেরি করতে নেই। এই বয়সে বিয়ে দিল ওরই ভালো। আর মিসেস ইয়াসমিন তো বলে দিয়েছেন যে উদিতা বিয়ের পর যতটুকু পড়ালেখা করতে চায় করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। আর আশিয়ান ও নাকি চায় তার বউ পড়াশোনা কমপ্লিট করুক। মিসেস লিমার কথা শুনে মিসেস আনিতা আর কিছু বললেন না, চুপ করে গেলেন উনি। উদিতা কি আর বলবে, লজ্জায় মাথা নিচু করে বসে আছে। এত জলদি বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয় সে, তারপরও গুরুজনদের মুখের ওপর কথা বলা চরম রকমের বেয়াদবিতে পড়ে। বিশেষ করে বাবা আর ভাইয়ার সামনে তো ভুলেও এমন কিছু বলতে পারবে না উদিতা। তাই ওনাদের ওপরই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে সে, ওরা যা ভালো বুঝে তাই করুক। মিস্টার আনিসুল বসা থেকে উঠে এসে উদিতার কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, মিস্টার আনিসুল, আমার মেয়ে আমার উপর ভরসা করেছে, আমি সবকিছু যাচাই করে তবেই আমার মেয়েকে বিয়ে দেব। এমনি এমনি নয়। আমার মেয়ের জন্য আমি সেরা কাউকে আশা করছি। আশিয়ান ছেলেটা যদি সত্যি আমার মনমতো হয় তবে ঠিক আছে, আমি আমার মেয়েকে দিতে রাজি আছি। মিসেস লিমা, আমার বিশ্বাস তোর খুব পছন্দ হবে ওকে। আমার উদিতার জন্য এই পরিবারই পারফেক্ট। তা নইলে কি আমি আমার আলেয়াকে ওই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম বল? অকাট্য যুক্তি। সবাই চুপ করে আছেন। মিসেস লিমা আর কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে উদিতার রুম থেকে চলে গেলেন ডাইনিং রুমে দুপুরের খাবার খেতে। মিসেস আনিতা মেয়ের কপালে চুমু খেয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলেন। উদিতা মায়ের হাতের স্নেহের পরশ পেয়ে দেরি না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিসেস আনিতা মুচকি হেসে আদুরে কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, মিসেস আনিতা, আমার মেয়েটার কি মন খারাপ? উদিতা, মাথা ঝাঁকিয়ে। মিসেস আনিতা, কেন জানতে পারি সোনা? উদিতা, আম্মু, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি তোমাদের ছাড়া কিভাবে থাকব বলো? আমার তো খুব কষ্ট হবে আম্মু। আমার তো বিয়েশাদির ব্যাপারে কোনো আইডিয়াই নেই। মলিন কণ্ঠে মিসেস আনিতার বুকটা মোচড় দিয়ে উঠল মেয়ের কথা শুনে। উদিতা ওনার কলিজা, মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন। এজন্যই এখন বিয়েটা মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়েটা কাজে কর্মে পটু হলে কি হবে, সে তো এখনো অনেক ছোট। বিয়ের ধাক্কাটা সামলাতে পারবে তো সে? এত সব ভাবনা চিন্তা একপাশে সরিয়ে মিসেস আনিতা মুচকি হেসে মেয়ের কপালে আবারও ঠোঁট ছুঁয়ে বললেন, মিসেস আনিতা, আমার আম্মুটা বিয়ের কথা শুনে বেশি নার্ভাস হয়ে গেছে মনে হয়। ভয়ের কিছু নেই আম্মু। সব মেয়েদের জীবনেই বিয়ে নামক একটা অধ্যায় থাকে। আগে হোক বা পরে হোক বিয়ে একসময় না একসময় হবেই। এ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। সবাই ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব পায় না মা, তোমার ভাগ্য অনেক ভালো যে এরকম অমায়িক একটা পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ওনাদের কথাবার্তা থেকে বুঝলাম ছেলের মা বাবা অনেক ভালো মনের মানুষ। ছেলেও ঠিক তেমনই। আর শুনেছি ছেলের ছোট বোন তো নাকি পাগল হয়ে গেছে তোমাকে তার ভাবি বানানোর জন্য। এরকম পরিবার কজনই বা পায় সোনা? ওনারা সবাই তোমাকে ভীষণ পছন্দ করেছে। এখন তোমার আব্বুর যদি তাদেরকে মনে ধরে তাহলে বিয়েটা কনফার্ম। মনে মনে নিজেকে প্রস্তুত করে নাও আম্মু। মনে রেখো তুমি কিন্তু অনেক স্ট্রং গার্ল। মোটেও ভয় পাবা না। আর আম্মু আব্বুকে মিস করার কিচ্ছু নেই। আমরা তোমার সাথে প্রত্যেকদিন যোগাযোগ করব,
মাঝে মধ্যে গিয়ে দেখেও আসব। তুমি তো জানো মা, মেয়েদের আসল ঠিকানা তাদের শ্বশুর বাড়ি আর মেয়েদের প্রধান অভিভাবক তাদের স্বামী। নিয়তিকে মেনে নিও আম্মু, তোমার জন্য ভালো হবে। এটা মানো তো, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহর উপর বিশ্বাস রাখা মা আমার। দেখবে তুমি খুব সুখী হবে। মিসেস আনিতার অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনে উদিতার মনের মধ্যে সাহসেরা এসে ভিড় করল। তার মন খারাপ নিমিষেই হারিয়ে গেছে মায়ের কথা শুনে। ওর যখনই মন খারাপ হয় তখনই ওর আম্মু তাকে বিভিন্ন ধরনের কথা বলে তার মনে আনন্দের খোরাক জুগিয়ে দেন। ভয় পেলে সাহস ও উদ্দীপনামূলক কথাবার্তা শুনান। এতে সে নিজেকে মনে মনে স্ট্রং করে, মনে সাহস যোগায়। তার আম্মু গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনাও করেননি। ক্লাস 8-এ অধ্যয়নরত অবস্থায় মিস্টার আনিসুলের সাথে ওনার বিয়ে হয়ে যায়, যার কারণে সংসার সামলাতে গিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারেননি। কিন্তু তিনি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তার কথাবার্তা শুনে কখনোই মনে হবে না যে তিনি গ্রামের মেয়ে বা পড়াশোনা তেমন একটা করেননি। আসলে পড়াশোনা করলেই কেবল শিক্ষিত হওয়া যায় না, এর জন্য প্রয়োজন সঠিক বিবেকবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হওয়া। চৌধুরী হাউজে আশিয়ান সেই সকালেই অফিসে চলে গেছে। তাসকিন, তামজিদ, তাহমিদ ওরাও অফিসে। তাজিম গেছে বন্ধুদের সাথে ট্যুরে। আর তাসজিদ হসপিটালে। কেয়া, তারিন আর এনা মিসেস ইয়াসমিনদের সাথে আলিয়াদের বাসায় যাবে বলে বায়না ধরল। অগত্যা মিসেস ইয়াসমিন তাদেরকে সঙ্গে নিতে রাজি হলেন। বিকেল 4টার দিকে ওনারা রেডি হয়ে আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। মিসেস ইয়াসমিন মনে মনে ভীষণ খুশি আজ। অবশেষে আশিয়ানের জন্য মনের মতো একখান পাত্রী মিলল। আলিয়াদের বাসা মেহমানে ভরপুর। সবার কথাবার্তার শব্দ ও বাচ্চাদের চিৎকার চেঁচামেচির শব্দ সব মিলে এক আলাদা কোলাহল মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মিস্টার এনামুল ও মিমোরশেদ মিস্টার আনিসুলের সাথে পুরোপুরি রূপে মিশে গেছেন, দেখে মনে হচ্ছে যেন পুরনো 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন। মিস্টার গোলজার, মুরাদ, শাহরিয়ার, মিনাজ, আলিয়ার বড় বোনের স্বামী ইমতিয়াজ ওরাও সেই আড্ডায় সামিল আছেন। মিসেস ইয়াসমিন, মিসেস আনিতা, মিসেস লিমা, মিসেস তারানা ওনারাও গল্পে মজে আছেন। কেয়া, তারিন ও এনা ভেতরে উদিতার রুমে গিয়েছে উদিতার সাথে দেখা করতে। সঙ্গে আলিয়াও আছে। আলিয়ার বড় বোন সাফেয়া, তানিয়া ও শাহরিয়ারের বউ উসামা রান্নাঘরে ব্যস্ত। আর আন্ডা বাচ্চা সবগুলো একসাথে মিলে বাইরে উঠানে খেলা করছে। এনা তো উদিতাকে পেয়ে কথার ফুলঝুরি ছুটাচ্ছে। উদিতাও হাসি মুখে নতজানু হয়ে তাদের সাথে কথা বলছে। কেয়া মুগ্ধ হয়ে গেছে উদিতাকে দেখে। কি অপরূপ দেখতে মেয়েটি, যেন সাক্ষাৎ হুরপরি। সাথে কি অমায়িক তার ব্যবহার, ওর সবকিছুই মণিমুগ্ধকর। কেয়া প্রথম দেখায় উদিতাকে পছন্দ করে ফেলেছে নিজের যা হিসেবে। তাকে যে আশিয়ানের সাথে ভীষণ মানাবে। কেয়া যেমন খুশি হয়েছে ঠিক তেমনি তারিন হিংসায় জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত রূপবতী কিশোরী, যে নিজেই সারাটা আগুনের ফুলকির মতো, তার আগমন চৌধুরী বাড়িতে পড়লে তো তারিনের বাহাদুরি ফুরিয়ে যাবে। উদিতা তো পুরো আগুন সুন্দরী, আশিয়ান ওকে দেখলে ড্যাম শিওর ও পাগল হয়ে যাবে। না না, যে করেই হোক এ বিয়ে আটকাতে হবে, না হলে আমার রাজত্বে ভাটা পড়বে, মনে মনে ভাবছে তারিন। উদিতাকে পোড়ানোর জন্য মিসেস লিমা ওনার আলমারি থেকে সালমন পিঙ্ক কালারের একটা হালকা কারুকাজ করা শাড়ি বের করে নিয়ে এলেন। উদিতাকে শাড়ি পরানোর দায়িত্ব কেয়া নিজে নিয়ে নিল। মিসেস লিমাও হাসিমুখে কেয়ার হাতে শাড়ি তুলে দিয়ে আবারও চলে গেলেন ড্রয়িং রুমে। কেয়া ব্লাউজ আর পেটিকোট হাতে দিয়ে উদিতাকে বলল ওয়াশরুম থেকে পরে আসতে। নতমুখে এসব নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর ব্লাউজ পেটিকোট পরে বের হল। উদিতাকে দেখে কেয়া শাড়ি হাতে নিল তাকে পরিয়ে দেওয়ার জন্য। উদিতা লজ্জা মিশ্রিত অজানা আশঙ্কায় বারবার ঘেমে নিয়ে লাল হয়ে যাচ্ছে।
নার্ভাসনেস তার মাঝে যেন জেকে বসেছে। কেন জানি তার ভয় লাগছে খুব। কেয়া বুঝতে পারল বিষয়টা। মুচকি হেসে উদিতাকে সহজ করার জন্য বলল, কেয়া, উদিতা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না গো বনু, এখানে ভয়ের কিছু নেই। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রচুর ভালো। আর দেবরের কথা কি আর বলবো। বিয়ের পর তুমি বুঝতে পারবে। এখন এত লজ্জায় লাল হয় না বনু, লজ্জাটা আগামী সময়ের জন্য তুলে রাখা। উদিতা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, উদিতা, আসলে তেমন কিছু নয় ভাবি, মানে আমি আসলে। কেয়া, হয়েছে আর আমতা আমতা করতে হবে না। সহজ করো নিজেকে, এত নার্ভাস হওয়ার কিছু নেই। তবে নিশ্চিত থাকো, আজ বিয়ের বিষয়টা একদম পাকা করা হবে। মানসিকভাবে প্রস্তুত থেকো বনু, আমার দেবরের সাথেই তোমার জোড়া আল্লাহ মিলিয়ে রেখেছেন। উদিতার গাল টকটকে গোলাপি হয়ে গেছে লজ্জায়। এত লজ্জা সে জীবনেও পায়নি। কেয়া হেসে হেসে উদিতাকে শাড়ি পরিয়ে দিতে লাগল। এদিকে ড্রয়িং রুমে কথাবার্তার তুমুল বর্ষণ চলছে। সবাই হাসিমুখে কথা বলছেন। মিসেস লিমা একটু পরপর এক একটা করে নাস্তার ডিশ নিয়ে আসছেন, যার অর্ধেকই তৈরি করেছে উদিতা। মিসেস লিমা সপ্রশংস গদগদ কণ্ঠে বলতে লাগলেন কোনো আইটেমগুলো উদিতা বানিয়েছে। বাকিরাও খুব প্রশংসা করছে উদিতার হাতের রান্নার। মিসেস ইয়াসমিন তো বারবার মিস্টার মোরশেদকে ইশারা দিয়ে বোঝাচ্ছেন যে দেখো কেমন গুণী মেয়েকে তোমার ছেলের জন্য পছন্দ করেছি। মিস্টার মোরশেদ কিছু না বলে মুচকি হাসছেন শুধু। এবার মিস্টার এনামুল বলে উঠলেন, মিস্টার এনামুল, বলছি কি, অনেক তো গল্প করলাম, এবার মেয়েকে নিয়ে আসুন, দেখি আমরা আমাদের মেয়েটাকে একবার। মিস্টার গোলজার সাথে সাথে বলে উঠলেন, মিস্টার গোলজার, হ্যাঁ তাই তো, আসল বিষয়টাই তো মাথা থেকে বেরিয়ে গেছে গল্পের তালে পড়ে। লিমা, যাও তো উদিতা মাকে নিয়ে এসো, যাও। মিসেস লিমা, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। মিসেস লিমা ব্যস্ত ভঙ্গিতে ভেতরের রুমে চলে গেলেন। ততক্ষণে উদিতাকে কেয়া আর এনা মিলে তৈরি করে ফেলেছে। মিসেস লিমা রুমে ঢুকে উদিতাকে দেখে যেন থমকে গেলেন এক মুহূর্তের জন্য। সালমন পিঙ্ক কালারের শাড়িতে তাকে কি না লাগছে দেখতে। উদিতা এর আগে এত ঘটা করে কখনোই শাড়ি পরেনি, আজই প্রথম। মিসেস লিমা ভাবতেও পারেননি যে উদিতাকে শাড়িতে এত মায়াবী লাগবে। মিসেস লিমা মুগ্ধ হয়ে বলে উঠলেন, মিসেস লিমা, অপূর্ব, আমার উদিতা মাকে আজ অনেক সুন্দর লাগছে। আল্লাহ, কারো নজর যেন না লাগে আমার মাটার ওপর। সপ্রশংস কণ্ঠে মিসেস লিমা উদিতার প্রশংসা করে এগিয়ে গিয়ে তার কপালে একটা চুমু দিলেন। মিসেস লিমার সাথে মিসেস আনিতাও এসেছিলেন। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তিনিও মুগ্ধ হয়ে গেছেন। মিসেস লিমার কথা শুনে মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে পুরো। উদিতার হাঁটুসমান লম্বা চুলগুলোকে কেয়া হাতখোপা করে মাথার ওপর শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দিয়েছে। উদিতার চুলের প্রশংসা করতে করতে প্রায় হাঁপিয়ে গেছে এনা। তার জানা মতে উদিতার চুল খুবই আকর্ষণীয় আর সিল্কি। এই চুল দিয়েই সে আশিয়ানকে বেঁধে রাখতে পারবে বলে কেয়ার ধারণা। উদিতাকে কেয়া হাতে গলায় কানে কিচ্ছু পরায়নি, তার কারণ মিসেস ইয়াসমিন তাকে নিজ হাতে স্বর্ণের গহনাগুলো পরিয়ে দেবেন তাই। ডান হাতের আঙ্গুলে শুধু মিসেস ইয়াসমিনের দেয়া সেই আংটিটা রয়েছে। শাড়ির সাথে ম্যাচিং 3/4 হাতার সোনালি ব্লাউজ পরেছে সে, যার কারণে তার কনুইয়ের নিচ থেকে ধবধবে ফর্সা হাতদ্বয় দেখা যাচ্ছে। মুখে কোনো রকম প্রসাধনী সামগ্রী ব্যবহার করেনি সে, ঠোঁটে শুধুমাত্র মেরিল লিপবাম ব্যতীত। এতেই তাকে অপ্সরী বলে মনে হচ্ছে, সাজগোজ করলে না জানি কতটা আকর্ষণীয় লাগত। মিসেস লিমা দেরি করলেন না, উদিতাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। উদিতার দুপাশে এনা ও কেয়া গার্ডের মতো ছিল।
উদিতা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ড্রয়িং রুমে গিয়ে এত মানুষ দেখে লজ্জায় পুরোপুরি আর্স্ট হয়ে গেল সে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে সবাইকে মিষ্টি স্বরে বিনীতভাবে সালাম দিল। তাকে দেখে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মিস্টার এনামুল ও মোর্শেদ হাসিমুখে সালামের জবাব দিলেন। মিসেস তারানা ও সালামের জবাব দিয়ে বলে উঠলেন, মিসেস তারানা, এখানে এসে বসো মা। আসো। উদিতাকে কেয়া ধরে ধরে নিয়ে গিয়ে মিসেস তারানা ও মিসেস ইয়াসমিনের মধ্যখানে বসিয়ে দিল। মিসেস তারানা উদিতার থুতনি আলতো করে ধরে মুচকি হেসে বলে উঠলেন, মিসেস তারানা, মাশা আল্লাহ, উদিতা মাকে আমার আশুর জন্য ভীষণ পছন্দ হয়েছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে মামনি। উদিতা প্রত্যুত্তরে কিছুটা বিব্রত হয়ে মুচকি হাসল। মোর্শেদ এবার আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, মিস্টার মোর্শেদ, তোমার নাম কি মামনি? উদিতা বিনীতভাবে আস্তে করে বলে উঠল, উদিতা, জি, ইশরা তাবিয়াত উদিতা আমার নাম। মিস্টার এনামুল, কোন ক্লাসে পড়ো তুমি আম্মু? উদিতা, জি, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। মিস্টার মোর্শেদ, রেজাল্ট তো মনে হয় দেয়নি এখনো, তাই না? জানতে চেয়ে উদিতা, জি না আঙ্কেল। মিস্টার মোর্শেদ, ওহহ, তা তোমার স্বপ্ন কি মামনি? পড়ালেখা করে বড় হয়ে কি হতে চাও? উদিতা, আসলে সেরকমটা এখনো ভেবে দেখিনি। আমার ভাইয়া চান আমি একজন সমাজকর্মী হই, আমিও মনে মনে সেটাই ভেবেছিলাম। অনাথ, এতিম, অসহায় মানুষদের জন্য কিছু একটা করার সুপ্ত ইচ্ছে আছে আমার অনেক আগে থেকেই। আল্লাহ আমাকে সেরকম সামর্থ্য দিল, অবশ্যই আমি আমার স্বপ্নটা পূরণ করব। এছাড়া আপাতত অন্য কোনো কিছু চিন্তাভাবনা করিনি আমি। উদিতার জবাব শুনে সবাই মুগ্ধ হয়ে গেলেন। এরকমটা করেও কেউ ভাবতে পারে তা ভাবতে পারেননি মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল। মিস্টার এনামুল সহাস্যবদনে বলে উঠলেন, মিস্টার এনামুল, আরে বাহ, আমাদের আশিয়ানের মতোই দেখি তোমারও সেই মনোভাব। আশিয়ানের সাথে তোমার মিলবে ভালো খুব। আমার ভাতিজাও তো একই কাজ করতে ভীষণ পছন্দ করে। সে তার নিজের ইনকামের টাকা দিয়ে 2টা এতিমখানা ও একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। অসহায় এতিম শিশুদেরকে নিজের টাকা দিয়ে পড়াশোনা করাই সে। ঈদুল ফিতর ছাড়াও প্রত্যেক মাসে মাসে সবাইকে জামাকাপড় কিনে দেয়। ঈদুল আজহাতে সবসময় 5টা করে গরু কোরবানি দেয় অসহায় মানুষদের জন্য। শীতের মৌসুম এলেই সে শীতের পোশাক ও কম্বল কিনে দেয় তাদেরকে। অসহায় কেউ অসুস্থ হলে নিজ দায়িত্বে চিকিৎসা করাই। অকাতরে অসহায় দরিদ্র মানুষদের পেছনে টাকা খরচ করে আশিয়ান। আমরা কেউ তাকে বাধা দিই না। উল্টো আমরাও আমাদের ইনকাম থেকে ওর এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ফান্ডে দান করি। আমার ভাতিজার মতো নরম মনের মানুষ হতেই পারে না। খুব ভালো একটা ছেলে সে, যার মধ্যে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই। মিস্টার এনামুলের কথায় সায় জানিয়ে মাথা ঝাঁকালেন মিস্টার মোর্শেদ ও মিসেস তারানা। মিসেস ইয়াসমিন মুখে মৃদু হাসি ফুটিয়ে ওনাদের কথা শুনছেন। শাহরিয়ার ও মিস্টার আনিসুল আশিয়ানের এই গুণের কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলেন। এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে কে ফিরিয়ে দেবে? উদিতার মনে আশিয়ানের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ জেগে উঠল। মানুষটা কত ভালো মনের হলে এতটা মানব দরদি হতে পারে, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না উদিতার। আশিয়ান নামক ব্যক্তিটাকে উদিতা কখনোই দেখেনি, চেনেও না যে সে কে হতে পারে। আশিয়ানের প্রতি তার না কোনো ইন্টারেস্ট আছে আর না আছে ওর জন্য কোনো মাথা ব্যথা। উদিতা ফোন যেমন ইউজ করে না তেমনি টিভিতে টম এন্ড জেরি কার্টুন ছাড়া অন্য কিছু দেখে না। ভার্চুয়াল জগৎ থেকে একদম বিচ্ছিন্ন থাকার কারণে বেশিরভাগ সেলিব্রিটি ও নায়ক নায়িকাদেরকেই সে চেনে না। পড়াশোনা আর ঘরকন্যার কাজ নিয়েই তার সময় কাটে বেশি।
আর তার ভাইয়া ল্যাপটপে নির্দিষ্ট অনেকগুলো রান্নার ভিডিও, 5 মিনিট ক্রাফটস এবং হাতের কাজ শেখার ভিডিও ডাউনলোড করে রাখে যাতে উদিতা এগুলো দেখে কাজের কিছু শিখতে পারে। বাইরের জগৎ সম্পর্কে উদিতার বিন্দুমাত্র ধারণা নেই। ভাইয়া আর বাবার ছায়ার নিচে বড় হয়েছে সে এবং তার বোন, ফুলের টোকা অবধি লাগতে দেননি কখনো তাদের গায়ে। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আদর ভালোবাসায় কোনো কমতি রাখেননি মিস্টার আনিসুল ওনার ছেলেমেয়েদেরকে। দুবনি সেইম ক্যাটাগরির, এক্সট্রা কোনো কিছুর চাহিদা নেই তাদের। ভাই আর বাবার কথাই তাদের জীবনের শেষ কথা। খুবই বাধ্য মেয়ে ওরা। মিস্টার আনিসুলের কলিজা বলা যায় তাদেরকে। আর শাহরিয়ারের জান। সবার সব কথা ছাপিয়ে মিস্টার মোরশেদ মিয়ানিসুলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মিস্টার মোরশেদ, আমাদের ব্যাপারে সবই তো শুনলেন এবং জানলেন ভাই। আপনার আপত্তি না থাকলে উদিতাকে আমি আমার মেঝো ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমার আশিয়ানের জন্য উদিতা মাকে ছাড়া আর কাউকে আমাদের দরকার নেই। আমি বৌমা নয় আমার মেয়ে বানিয়ে নেব আমার মাটাকে, যদি আপনাদের আপত্তি না থেকে থাকে। অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, আশা করি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি। মিস্টার মোরশেদের কথা শুনে মিস্টার আনিসুল মনে মনে অনেক খুশি হলেন। আশিয়ানের ছবি দেখেছেন তিনি, ওনার কাছেও মনে হয়েছে যে উদিতার জন্য আশিয়ানি পারফেক্ট। দুজনের মনের মিলও আছে অনেক ক্ষেত্রে। তবে মিয়ানিসুল কিছুটা দোটানায় পড়ে গেছেন। ওনার চিন্তাভাবনা ছাপিয়ে মিসেস লিমার খুশিমাখা কণ্ঠ শোনা গেল, মিসেস লিমা, আলহামদুলিল্লাহ ভাইজান, এটা তো অনেক খুশির বিষয়। আমাদের উদিতাকে আপনারা ছেলের বউ করে নিয়ে যেতে চান, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। আমরাও আশিয়ান বাবার মতো ছেলেকে আমাদের মেয়ের জন্য চাই। আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, মেয়েকে দিতে আমরা রাজি। মিসেস ইয়াসমিন, আলহামদুলিল্লাহ। আপনাদের উত্তর শুনে মনটা ভরে গেল। মিস্টার এনামুল, বাহ, তাহলে আর দেরি কিসের? শুভ মুহূর্তে মিষ্টিমুখ করেন সবাই। এই বলে মিয়েনামুল মিস্টার আনিসুলকে ও মিস্টার গোলজারকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে খাইয়ে দিলেন। মিয়ানিসুল বাধা দিতে পারেননি। এক প্রকার মৌন থেকে সম্মতি দিয়েছেন তিনি। শাহরিয়ারও খুশি মনে রাজি, সবাই পালা করে একে অন্যের মিষ্টিমুখ করাল। আনন্দের জোয়ার বয়ে গেল যেন ড্রয়িং রুম জুড়ে। এনা খুশিতে ইয়ে বলে চিৎকার করে উদিতাকে ঝাপটে ধরল। তার থেকে বেশি খুশি বোধ হয় আর কেউ হয়নি। তারিন ও আলিয়া মনে মনে রাগে ও হিংসায় ফুঁসছে। কেয়া ও খুশি হয়ে উদিতাকে মিষ্টি খাইয়ে দিল। মিসেস আনিতা, তানিয়া আর উসামাও খুশি। এক কথায় বলতে গেলে সবাই ভীষণ খুশি হয়েছে উদিতার সাথে আশিয়ানের বিয়ে ঠিক হওয়ায়। শুধুমাত্র উদিতা বরফের মতো জমে গেছে যেন। সে ভাবেনি সবাই এত সহজে রাজি হয়ে যাবে। মিস্টার আনিসুল এবার আমতা আমতা করে বলে উঠলেন, মিস্টার আনিসুল, সবই ঠিক আছে। আপনারা আমার মেয়েকে বাড়ির বউ করতে চান, এটা আমাদের সৌভাগ্য। তা আপনাদের চাহিদাটা যদি এবার বলতেন তাহলে ভালো হতো আর কি। বুঝতেই পারছেন জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে। মিস্টার মোরশেদ মিস্টার আনিসুলকে আর কিছু বলতে না দিয়ে বললেন, মিস্টার মোরশেদ, দেখেন ভাই, আপনি কিন্তু ইনডাইরেক্টলি যৌতুকের কথা বলতে চাচ্ছেন। এ বিষয়টা আমরা মোটেই পছন্দ করি না। আর আমার যে ছেলে যৌতুকের নাম শুনলেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলে, সে জায়গায় ওর নিজের বিয়েতে যৌতুক গ্রহণ করবে সেটা বড্ড বেশি অতিকল্পনা হয়ে যায়। আমরা শুধু মেয়েটাকে চাই, তাও আমাদের নিজের মেয়ের মতো করে নিয়ে যেতে চাই। আপনাদের কিছু দিতে হবে না। আমাদের মেয়েকে আমরা সাজিয়ে নিয়ে যাব। আর আপনাকে আমরা কথা দিতে পারি উদিতা মাকে আপনি যেমন আদর যত্ন দিয়ে রেখেছেন আমার বাড়িতে সে ঠিক সেরকম আদর যত্নেই থাকবে, আন্তরিকভাবে। কেয়া এবার অমায়িকভাবে সান্ত্বনা স্বরূপ হাসি মুখে বলে উঠল, কেয়া আঙ্কেল, আপনি একটুও চিন্তা করবেন না। উদিতা আমার নিজের বোনের মতো, ও বাড়িতে ওর বোন হিসেবে আমি আছি।
আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি থাকতে উদিতার কোনো সমস্যা হবে না। আর আমার দেবর থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের এবং আন্তরিক। আমি আল্লাহর কাছে প্রায়শই শুকরিয়া আদায় করি এত ভালো একটা পরিবার পাওয়ার জন্য। দেখবেন আশু ভাইয়ের সাথে বিয়ে হলে উদিতা খুব সুখী হবে। কেয়ার কথা শুনে মিসেস ইয়াসমিন সস্নেহ চোখে তার দিকে তাকালেন। উদিতার কপালে আলতো করে স্নেহের পরশ এঁকে দিলেন তিনি। উদিতা লজ্জায় এখনো মাথা নিচু করে বসে আছে। শাহরিয়ার বলে উঠল, শাহরিয়ার, আমি জানি না কি দেখে আপনারা আমার বোনকে পছন্দ করেছেন। আমার জানামতে আমার বোনটা ভীষণ সরল সোজা টাইপের। ঘরের কাজকর্ম, রান্না বান্না সব করতে পারলেও এখনও সে ম্যাচিউর হয়ে উঠতে পারেনি। যে বয়সে মেয়েরা ফোন ইউজ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চালায় সে বয়সে সে টম এন্ড জেরি কার্টুন দেখে। কারো মুখে মুখে তর্ক করে না সে। আজ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত ছাড়া একা একা কিছু করতে পারেনি। কাপড় চোপড় চয়েস থেকে শুরু করে স্কুল চয়েস করা আমি আর আব্বুই করেছি। বাইরে কারো কাছে পড়তে দিইনি, যতটুকু সম্ভব আমি আর আব্বু গাইড দিয়েছি পড়াশোনার ব্যাপারে। রেস্টুরেন্টে যাওয়া, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয়া, ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাওয়া এসব কিছু থেকে বিরত রেখেছি, যা দরকার লাগতো আমরাই এনে দিতাম। কোথাও গেলে বা স্কুলে গেলে আমি সাথে করে নিয়ে যাই এখনো। মোট কথা বাইরের পরিবেশের সাথে একটুও পরিচিত নয় সে। আমার বোনদেরকে ছোটবেলা থেকেই পর্দানশীল বানিয়েছেন আমার আম্মু ও দাদি। সময় মতো নামাজ আদায় করা, সবগুলো রোজা রাখা আমার বোনের অন্যতম বৈশিষ্ট্য। বেশি মানুষের সামনে কখনো কমফোর্ট ফিল করে না, তাই মেহমান এলেও তাদের সামনে তেমন একটা যায় না সে। অতিরিক্ত লজ্জাবতী যাকে বলে আর কি, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের। এখন ওকে বিয়ে দেওয়ার মোটেও ইচ্ছে ছিল না আমার। একদম অল্প বয়স, তার উপর ম্যাচিউর না, জানি না নিজের সংসার কতটুকু গোছাতে পারবে। একসময় না একসময় তো বিয়ে দিতেই হবে, তাই বাধাও দিতে পারছি না। প্রচণ্ড দোটানায় ভুগছি আমি। অসহায় কণ্ঠে মিসেস ইয়াসমিন শাহরিয়ারের কষ্টটা বুঝতে পারলেন। তাকে আশ্বাস দিয়ে তিনি বললেন, মিসেস ইয়াসমিন, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বাবা। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার বোনকে তুমি যেভাবে আগলে রাখতে ঠিক সেরকমভাবেই আমরাও আগলে রাখব। এখনই ওর ওপর সংসারের সব ভার ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এনা ও কেয়ার মতো সেও আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে, পড়াশোনা কন্টিনিউ করবে। বাসায় সে যেরকম ছিল সেরকমই থাকবে, তোমায় কথা দিলাম বাবা। যদি কোনো দিন দেখা তোমার এই আন্টির কথার কোনো হেরফের হচ্ছে, তাহলে সেদিনই তুমি তোমার বোনকে এসে নিয়ে যেও, আমি বাধা দিব না। আমি এক কথার মানুষ বাবা, কথার হেরফের আমি কখনোই পছন্দ করি না। আর আমার ছেলে আশিয়ান মোটেও খারাপ ছেলে নয়, স্ত্রীর সম্মান কিভাবে দিতে হয় তা সে ঠিকই জানে। আর আমার উদিতাকে এতটাই পছন্দ হয়েছে যে আমি ওকে আমার ছেলের বউ বানানোর জন্য প্রায় উতলা হয়ে গেছিলাম। মনটা অশান্ত ছিল ততক্ষণ, এখন একটু শান্তি লাগছে। আমার জানামতে উদিতার মতো মেয়ে আমি দ্বিতীয়টা আমার আশিয়ানের জন্য খুঁজে পাব না। তাই তো দেরি করতে তরস হয়নি। তোমার আঙ্কেলকে পাগল বানিয়ে ফেলেছি, উদিতা মামুনির কথা বলতে বলতে মুচকি হেসে। মিসেস ইয়াসমিনের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিয়ানিসুল ও শাহরিয়ার। যাক, তাহলে একটা ভালো ঘরেই অবশেষে উদিতাকে বিয়ে দেয়া হচ্ছে। মিসেস ইয়াসমিন উদিতার থুতনিতে ধরে কপালে একটা চুমু খেয়ে আদুরে কণ্ঠে বললেন, মিসেস ইয়াসমিন, মাশা আল্লাহ, আমার মেয়েটার ওপর কারো নজর যেন না লাগে। এই বলে মিসেস ইয়াসমিন উদিতার জন্য আনা গহনার বাক্সটা খুলে নিজ হাতে তাকে গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। উদিতার গলায় স্বর্ণের হার ও চেইন, আঙ্গুলে সুন্দর ভরাট কারুকাজ করা 3টা স্বর্ণের আংটি, হাতে মোটা বালা ও চিকন স্বর্ণের চুড়ি, কানে স্বর্ণের ঝুমকা, নাকে ডায়মন্ডের নাকফুল, এগুলো সযত্নে পরিয়ে দিলেন। গহনাগুলো একদম ইউনিক ডিজাইনের ছিল,
আর উদিতা এগুলো পরায় তার সৌন্দর্য যেন একদম উপচে পড়ছে। উদিতার পরিবারের সবাই খুশি হয়ে গেছে মিসেস ইয়াসমিনের কাজ দেখে। মিসেস ইয়াসমিন এবার অনেকগুলো ব্র্যান্ডেড কোম্পানির শপিং ব্যাগ উদিতার হাতে ধরিয়ে দিলেন। উদিতা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো মিসেস ইয়াসমিনের দিকে। মিসেস ইয়াসমিন মুচকি হেসে উদিতাকে বললেন, মিসেস ইয়াসমিন, এ ব্যাগগুলোতে আমার মামুনিটার জন্য কিছু শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে। আর এনা ও কেয়া তোমার জন্য কিছু গিফটস কিনেছিল, সেগুলোই আছে এই ব্যাগগুলোর মধ্যে। আশা করি তোমার পছন্দ হবে আম্মু। আর এখানে আলেয়ার জন্য কিছু গিফটস আছে। দেখে বলিও মামুনি তোমার পছন্দ হয়েছে কিনা। আলেয়াকে লক্ষ্য করে। আলেয়া খুশিতে এক প্রকার আত্মহারা হয়ে মিসেস ইয়াসমিনের হাত থেকে ব্যাগগুলো এসে নিয়ে গেল। এবং ওনাকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলেনি সে। গিফট পেলে ওর মাথা ঠিক থাকে না। আর সেই গিফটগুলো যদি হয় দামি দামি শাড়ি ও অর্নামেন্টস, তাহলে তো কোনো কথাই নেই। এবার মিসেস তারানা বলে উঠলেন, মিসেস তারানা, ভাবি এবার আমাকে ওর সাথে কথা বলতে দাও দেখি। তুমি তো মেয়েটাকে ছাড়ছই না একটুর জন্য। মিসেস তারানার কথা শুনে মিসেস ইয়াসমিন ঠোঁট এলিয়ে হাসলেন, বাকিরাও হাসছে তাদের কাণ্ড দেখে। উদিতা তো পুতুলের মতো বসে আছে। সে শুধু দেখেই যাচ্ছে তাদের সবার কর্মকাণ্ড আর শুনছে তাদের কথাবার্তা। মিসেস তারানা উদিতাকে এবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে উদিতাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, মিসেস তারানা, এই যে মেয়ে শুনো, শুধু ভাবি নয়, আমিও তোমার আরেক মা হই। তুমি আমাকে মামুনি বলে ডাকবে সবসময়, বুঝলে? আমার আদরের আশিয়ানের হবুবু হলে তুমি। আমার ছেলেটা বিয়ে করবে ভাবতেই কত আনন্দ লাগছে আমার, তা বলে বুঝাতে পারবো না। এখন শুধু সেই সময়ের অপেক্ষা, কখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। দোয়া করি আমার মাটা যেন খুব সুখী হয়। এই বলে মিসেস তারানা উদিতার গলায় অনেক সুন্দর একটা ডিজাইনকৃত মোটা সোনার চেইন পরিয়ে দিলেন। সেই সাথে উদিতার হাতে 10,000 টাকা গুজে দিয়ে বললেন, মিসেস তারানা, আমার তরফ থেকে আপাতত এই সামান্য উপহার তোমার জন্য। বাকি উপহার সব তোলা রইল, সময়মতো দিয়ে দিব। উদিতার মনে হচ্ছে সে না জানি কোনো মাইনকার চিপায় ফেসে গেল। এরা যে হারে গিফট আর টাকা দিচ্ছে, বাপরে বাপ। উদিতা কখনো ভাবতেও পারেনি যে তার নিজের জীবনে এমন একটা দিন আসবে। সে যতটুকু জানতে পারল, ওর হবু শ্বশুর বাড়ির লোকেরা যেমন বড়লোক, তার সমান সমান তার হবু স্বামী ও সেই লেভেলের বড়লোক। তার স্বামীর একারই অনেক টাকা পয়সা ও ধনসম্পত্তি আছে। কিন্তু উদিতা তো কখনোই এত কোটিপতি কাউকে স্বামী হিসেবে চায়নি। সে তো চেয়েছিল তার স্বামী খুবই সাধারণ পরিবারের ভালো ও চরিত্রবান ছেলে হবে, যার মধ্যে থাকবে না কোনো টাকার গরম, থাকবে না কোনো অহংকার। আশিয়ান ও ভালো ছেলে, কিন্তু সে তো হাজারো মেয়ের ক্রাশ। কিন্তু উদিতা তো এমন কাউকে চায়নি যে এত এত মেয়ের স্বপ্ন। আশিয়ান কি সত্যি তাকে স্বীয় স্ত্রী হিসেবে মেনে নেবে? আদৌ সেটা জানা নেই কারো। মিয়েনামুল ও মিমোরশেদ উদিতাকে 20,000 করে মোট 40,000 টাকা সালামি দিলেন। এইসব টাকা তাদের মতো বড়লোক বিজনেসম্যানদের কাছে কিছুই নয়। মোটমাট প্রায় 60,000 টাকা শুধু সালামিই পেয়েছে উদিতা। মিস্টার এনামুল ও মিস্টার মোরশেদ এনগেজমেন্টের বিষয়ে আলোচনা করলেন ওনাদের সাথে। কোনো জায়গায় ফিক্সড করেছেন তা জানালেন ওনাদের। পরশুদিন কার্ড পাঠিয়ে দেয়া হবে এখানে, এও জানালেন। আর কালকে অথবা পরশু যে কোনো একদিন আলেয়া ও উদিতাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হলো ওনাদের। ওনারা কেউ আপত্তি জানালেন না। অবশেষে হাসিমুখে নাস্তা সেরে বিদায় জানিয়ে চলে গেলেন ওনারা সবাই। যাবার আগে এনা উদিতাকে একটা লম্বা হাঁক দিতে ভুলল না। উদিতারও এনাকে ভীষণ পছন্দ হয়েছে, মেয়েটা খুবই ফ্রি মাইন্ডের। তবে অবাক করা বিষয় হল সে যতটা সম্ভব আলেয়াকে ইগনোর করেছে।
আলেয়াকে ওর একটুও ভালো লাগে না কেন জানি। অবশ্য কেউ এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। কেয়াও খুবই আন্তরিকভাবে উদিতাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলেছিল, আমার ছোটমোট কিউট পিউট পিচ্ছি যা। উদিতা লজ্জায় লাল হয়ে গেছিল তখন কেয়ার কথা শুনে। তারিন দায়সারাভাবে ভালো থেকো কথাটি বলেছিল, জাস্ট আর কিছু বলেনি। তারপর ওনারা সবাই চলে গেলেন। ওনারা যাওয়ার পর উদিতা মায়ের হাতে সালামির টাকা ও শপিং ব্যাগগুলো ধরিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়াল। সবাই ভীষণ খুশি উদিতার এত ভালো একটা ফ্যামিলিতে বিয়ে ঠিক হয়ে যাওয়ায়। সবাই আরও জমিয়ে একদফা আড্ডা দিতে লাগলেন ড্রয়িং রুমে বসে। টপিক হল উদিতার বিয়ে নিয়ে। উদিতার এসব শোনার ইন্টারেস্ট নেই আপাতত। মাগরিবের নামাজটা আদায় করে নিতে হবে, নয়তো কাজা হয়ে যাবে। উদিতা রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। নিজেকে দেখে তার ছোটখাটো একটা স্বর্ণের দোকান বলে মনে হচ্ছে। সোনাগুলো থেকেই ভীষণ রকম চিকচিক করছে। এখানে প্রায় 2 কি 2.5 লক্ষ টাকার মতো স্বর্ণ আছে। বড়লোকদের বিরাট কারবার, এসব তো তাদের কাছে কিছুই না। গত পরশু তো আলেয়াকেও প্রায় সমপরিমাণ অর্থ ও গহনা দিয়েছেন ওনারা। তাও যেন কমতি নেই তাদের। আর বিয়েটাও যে ভীষণ ধুমধাম করে হবে এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই তার। হাজার হোক একজন নামিদামি সফল বিজনেসম্যানের বিয়ে বলে কথা, যে বিয়েতে শহরের নামিদামি সকল ব্যক্তিত্বরা অবস্থান করবেন। সবাই আশিয়ানের স্ত্রী হিসেবে উদিতাকেও জানবে, চিনবে। সব মেয়েরা তাকে দেখে হিংসায় জলে পুড়ে খাক হয়ে যাবে, উদিতার সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হবে। এসব ভেবে সাধারণত একটি মেয়ের ভালো লাগার কথা। কিন্তু উদিতার ভীষণ রকম অস্বস্তি অনুভব হচ্ছে। আলেয়া হলে তো পৈশাচিক আনন্দ অনুভব করত, কিন্তু উদিতা এসবের ধারে কাছেও নেই। সে তার পড়াশোনার চিন্তা করছে। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যদি বিয়ের প্রস্তাবটা আসত তাহলে হয়তো উদিতা নির্বিবাদে রাজি হয়ে যেত, তখন সামান্য হলেও ম্যাচুরিটি থাকত তার মাঝে। কিন্তু এখন তো সে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। স্বামীর চাহিদা, ভালোবাসা, নিজ সংসার সামলানো, এসব সম্পর্কে তার বিন্দুমাত্র আইডিয়া নেই। রান্নাবান্না ও অন্যান্য কাজ করতে পারলেই যে সংসারও সামলাতে পারবে তেমনটা কিন্তু মোটেই নয়। এই বয়সে বিয়েশাদী সম্পর্কে বেশিরভাগ মেয়েরাই অবগত থাকে। প্র্যাকটিক্যালি না করলেও স্বামী, সংসার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে তাদের। কিন্তু উদিতা সম্পূর্ণ বিপরীত। এসব বিষয়ে সে কখনো কারো কাছ থেকে কিছু জানার চেষ্টা করেনি। মূলত ইন্টারেস্ট ছিল না তার। আর তার বাবা ও ভাই যেভাবে তাকে আগলে রেখেছিল, সবসময় এসব বিষয়ে কারো সাথে আলোচনা করারও সুযোগ হয়ে ওঠেনি উদিতার। উদিতা এখনও ভাবতে পারছে না যে তার মতো একটা আনস্মার্ট ও অবুঝ টাইপের মেয়েকে কিভাবে আশিয়ানের পরিবারের লোকেরা পছন্দ করল। এটা খুবই আশ্চর্যের বিষয় মনে হচ্ছে তার। আর বেশি চিন্তা করলে মাথার মগজ গোলা হয়ে যাবে, তাই এখানেই চিন্তাভাবনার ইতি ঘটিয়ে শাড়ি পাল্টে বাসার জামা পরে নিল উদিতা। গহনাগাটিগুলো খুলে বক্সের ভেতর ঢুকিয়ে বক্সটা মায়ের কাছে দিয়ে আবারও রুমে ফিরে এসে ওয়াশরুমে চলে গেল সে অজু করতে। মিনিট 5 পর অজু সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগল সে একমনে। অফিসে ফাইনাল ইন্টারভিউ শেষে 25 জনের মধ্যে মোট 8 জন মাত্র ঠিকল। আর তাদের প্রত্যেকের ইন্টারভিউ স্বয়ং আশিয়ান নিজে নিয়েছে। যারা ঠিকই গেছে তাদেরকে আশিয়ান কাজের রুলস সমূহ অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। কাজে মনোযোগী হওয়ার জন্য শর্টকাট বক্তৃতা দিল তাদের উদ্দেশ্যে। আগামীকাল থেকে কাজে জয়েন করার জন্য বলা হলো তাদের। আশিয়ানের পিএ ইউনুস তাদের কার কি কাজ তা লিস্ট অনুযায়ী বুঝিয়ে দিল। সব কাজ শেষ করতে করতে রাত 8টা হয়ে গেল। আজ আর এক্সট্রা কোনো কাজ নেই আশিয়ানের, তাই অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিল সে।
একটা সুপার শপের সামনে এসে গাড়ি থামিয়ে সেখান থেকে এনার জন্য ও দুই আদরের ভাতিজি এরাত ও পুতুলের জন্য বেশ কয়েক বক্স চকোলেট ও খেলনা কিনল, বাবার জন্য একটা ব্র্যান্ডেড ওয়াচ, মায়ের জন্য এরিয়ার সবচাইতে বড় লাইব্রেরি থেকে 5টা উপন্যাসের বই নিল। মিসেস ইয়াসমিন বই পড়তে ভীষণ ভালোবাসেন তাই আশিয়ান নিজেও একসময় ভীষণ বইপোকা ছিল। ওর নিজের একটা বেশ বড়সড় ব্যক্তিগত লাইব্রেরি আছে নিচতলাতে। প্রায় 15,000-এর মতো বই তার সংগ্রহে আছে। এমন একটা সময় ছিল যখন বই ছাড়া তার কিছুই ভালো লাগত না। আর এখন পরিস্থিতিটা এমন যে সে বই ছুঁয়ে দেখারও সময় পায় না কাজের চাপে। ইলিয়ানা যাওয়ার সাথে সাথে তার অনেকগুলো অভ্যাস পুরোপুরি রূপে পাল্টে গেছে। বই পড়ার অদম্য উচ্ছ্বাসটাও হারিয়ে গেছে সেই সাথে। এখন আর বই কালেক্ট করাও হয় না, পড়াও হয় না। এসব সুন্দর মুহূর্তগুলোর কথা মনের স্মৃতির পাতায় শুধু জ্বলজ্বল করে। তাই আজ সেই স্মৃতিটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই নিজের সংগ্রহে রাখার জন্য প্রায় বেছে বেছে 30টার মতো বই কিনল সে। যে বইয়ের টাইটেলটা ভালো লাগছে সেটাই কিনছে। মনে মনে ভাবছে এখন থেকে আবারও নতুন করে বই পড়া শুরু করবে। বই মনকে উৎফুল্ল করতে সহায়ক ভূমিকা পালন করে। বই পড়লে আশিয়ানও নিশ্চয়ই তার জীবনের বিষাক্ত কালো অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবে। বাসার অন্যান্য সদস্যদের জন্য টুকটাক কেনাকাটা করল আশিয়ান। তারপর সেগুলো নিয়ে গাড়িতে রেখে আবারও বাসার দিকে গাড়ি ড্রাইভ করতে লাগল। আজ প্রায় 2 বছর পর বাসায় সঠিক সময়ে যাচ্ছে আশিয়ান। যদিও আগে প্রায়শই বাসায় আসার পর আবার বের হতো কাজে। ইলিয়ানা ধোঁকা দেওয়ার পর থেকে বিনা কারণেই বাসায় দেরি করে আসে সে। মাঝে মধ্যে বারে গিয়ে মদ খেয়ে লেট করে বাসায় আসে। ছেলের এত মনকষ্টের কারণে মিসেস ইয়াসমিনও তাকে কিছু বলতে পারেন না। আশিয়ান কসম কাটাকাটি পছন্দ করে না, নইলে মিসেস ইয়াসমিন কোনো দিনই কসম কেটে বসে থাকতেন ছেলের ভালোর জন্যে। সারাজ হিসেবে প্রায় 5 বছর ধরে পরিচিতি পেয়ে আসছে আশিয়ান। এর আগে সারাজ নামে কেউ ছিল না। ঢাকার নামকরা এক সন্ত্রাসী এমপিকে হত্যা করার পর থেকে সবার মুখে মুখে সারাজের নাম পরিচিতি লাভ করে, সেটা অবশ্য আশিয়ানের ইচ্ছাতেই। সবার তো জানা থাকা উচিত যে অন্যায়কারীদেরও জম আছে। পুলিশ তাদেরকে উচিত শিক্ষা না দিলেও তাদের প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য সারাজ আছে, এটা সারা বাংলাদেশে প্রকাশ করা হয়েছে। নিজের সমস্ত ডিটেইলস সিক্রেট রেখে খুবই সন্তর্পণে কাজ সারে তার টিমের লোকেরা ও সে। এ ধরনের কাজ করতে নিজের ব্যক্তিগত পরিচয় লুকিয়ে ছদ্মনামে বেঁচে থাকতে হয়, নইলে শত্রুরা যে ওত পেতে থাকবে। এতে নিজের চাইতে পরিবারের লোকজনদের লাইফ রিস্ক বেশি থাকে। মিসেস ইয়াসমিন যেদিন জানবেন যে সারাজ খানি হল ওনার ছেলে আশিয়ান, তাহলে সেদিনই হয়তো উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। তাই তো খুবই সূক্ষ্মভাবে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে সে, যার কারণে আজতক কেউ তাকে কখনো সন্দেহ করতে পারেনি। তার বিরুদ্ধে এসব ব্যাপারে কোনো প্রমাণ নেই আর না আছে কারো কোনো অভিযোগ। তাই তো নির্বিবাদে একা একা চলাফেরা করতে পারে সে। কখনো সেরকম কোনো বিপদের সম্মুখীন হয়নি। বাসার সদর দরজা দিয়ে প্রবেশ করল আশিয়ান বেশ অনেকগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে। আধুনিক আসবাবপত্র দিয়ে সজ্জিত বিশাল বড় ড্রয়িং রুমে বাসার সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত। তখন গরমে ঘেমে নিয়ে লাল হয়ে গেছে আশিয়ান। এই মুহূর্তে গোসল না করলে শান্তি মিলবে না। তাই সবাইকে মিষ্টি হাসি উপহার দিয়ে হাই জানিয়ে শপিং ব্যাগগুলো সোফার ওপর রেখে গটগট শব্দ তুলে হেঁটে নিজের রুমে চলে গেল সে। যাওয়ার আগে বলে গেল যে সে গোসল শেষ করে ফ্রেশ হয়ে আসছে। বাকি সবাই হা করে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। সবকিছু সবার মাথার ওপর দিয়ে প্লেনের মতো চলে গেল। এনা তো বিস্ময় চেপে না রাখতে পেরে বলেই ফেলল, এনা, কেউ আমাকে চিমটি কাটো প্লিজ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আশু ভাইয়া আজ এত জলদি বাসায় ফিরেছে। জাস্ট আনবিলিভেবল। এনার বলতে দেরি হলো তাসজিদের চিমটি কাটতে দেরি হলো না। এত জোরে চিমটি কাটল যে এনা বসা থেকে প্রায় লাফিয়ে উঠল চিৎকার মেরে,
তাসজিদ ইনোসেন্ট লুক নিয়ে বলল। তাসজিদ, দেখ তুই নিজেই বলেছিস যে তোকে যাতে কেউ চিমটি কাটে, তাই সেই মহৎ কাজটা আমিই করে দিলাম। ভালো করিনি বল? দাঁত কেলিয়ে হেসে এনা এত পরিমাণ রেগেছে যে তাসজিদের মাথার চুল প্রচণ্ড আক্রোশে ঝাপটে ধরে টানতে টানতে চিৎকার করে বলল, এনা, তাসজিদ্দার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। আমার হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। খবিশ পোলা, তোর বাপেরও এত সাহস নাই যে আমাকে চিমটি কাটবে, সে জায়গায় তুই কোথা থেকে এলি? রাগের চোটে কি বলছে নিজেও জানে না এনা। মিমোরশেদ বসে বসে চা খাচ্ছিলেন, কিন্তু এনার বলা লাস্টের কথা শুনে ওনার বিষম লেগে গেল। বেদম কাশতে লাগলেন তিনি। মিয়েনামুল ওনার পিঠে আলতো করে চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। তাজিম আর তাসকিন হাসতে হাসতে সোফা থেকে পড়ে যাওয়ার জোগাড়। হাসতে হাসতে একটার পিঠে আরেকটা চাপড় মারছে ওদের কাণ্ড দেখে। এনা অগ্নি দৃষ্টি হেনে তাসজিদের দিকে দমাদম কিল মারছে তার পিঠে। তাসজিদ বেচারা দুহাত দিয়ে নিজেকে আত্মরক্ষার ভঙ্গিতে ঢেকে রেখেছে। তাহমিদ গলা খাকারি দিয়ে বলে উঠল, তাহমিদ, এই থামবি তোরা, বেয়াদবের দল। তোদের দেখে আমাদের বাচ্চারাও এরকম মারামারি শিখবে। লজ্জা করছে না তোদের এভাবে বাচ্চাদের মতো কিলাকিলি করতে? তাজিম তাহমিদের কথায় তালে তাল মিলিয়ে বলল, তাজিম, লজ্জা থাকলে তো করবে। ওদের বিয়েশাদি করে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও এই দুটো এভাবে মারামারি করবে দেখা। ছি ছি, সেইম অন ইউ গাইজ, তাচ্ছিল্য করে। তাসজিদ, বলদ, এই সেইম অন ইউ ছাড়া আর কোনো ইংলিশ জানিস না তুই? না জানলে বল, শিখিয়ে দেই তোকে ভালো করে। দাঁতে দাঁত চেপে তাজিম দাঁত কেলিয়ে হেসে বলল, তাজিম, তোদের জন্য এটা ছাড়া আর কিছু মুখে আসে না আমার। আসলেই তোদের লজ্জা হওয়া উচিত। তাসজিদ, এনা কোনো রাক্ষসী বোন আমার, এবার তো চুলগুলো ছেড়ে দে। আমার এত শখের স্টাইলিশ চুল, তোকে বেচলেও তো আমার চুলের মূল্য পাওয়া যাবে না। অনুরোধ করে। এনা, কি বললি তুই? আজ তোর চুল আমি টেনে ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় ফেলে দিব। তোর সাহস কতবর আমার নামকে উল্টাপাল্টা কিসব বলে ডাকিস? তোকে আজ উদম কেলানি দিল তবে তুই ঠিক হবি। এসব কি হচ্ছে এখানে? সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল আশিয়ান। আশিয়ানের গাম্ভীর্যপূর্ণ কথাটি শুনে এনা তাসজিদ দুজনেই ভয় ঢোক গিলল। এনার হাত আলগা হয়ে গেল তাসজিদের চুল থেকে। এনা সরে দাঁড়াতে তাসজিদ নিজের বেশভূষা ঠিক করে বসল। এনা দাঁত কেলিয়ে কোনো মতে হেসে ভয়ে ভয়ে বলল, এনা, না ভাইয়া, মানে তেমন কিছু নয়। আসলে ওই তাসজিদদা আমার সাথে খালি ফাজলামো করে, আমার মেজাজ বিগড়ে দেয় ওই শয়তানটা। অভিযোগ করে। তাসজিদের দিকে তাকিয়ে দাঁত কটমট করে কথাটি বলল এনা। তাসজিদ নিষ্পাপ মুখভঙ্গি বানিয়ে বসে আছে গোবেচারার মতো, যেন সে কিছুই করেনি। আশিয়ান হেঁটে এসে তাসজিদের পাশে বসে পড়ল। তাসজিদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আশিয়ান, কি রে, ওর সাথে লাগিস কেন খালি? তোর কি আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই? তাসজিদ, আমি কিছু করিনি ভাইয়া, সত্যি বলছি। ওই এনা কোনো ডার কথা শুনো না তো, ওর তো স্বভাবই আমার ব্যাপারে মিথ্যা কথা বলা। ভালো কথা তো জীবনে ওর মুখ দিয়ে বেরোয় না, আস্ত একটা বলদ। এনার দিকে তাকিয়ে মুখ দিয়ে ভেঙ্গিয়ে এনা আবারও রাগে ফুঁসে উঠল। আশিয়ান না থাকলে এখন সত্যি সত্যিই মেরে বসত। রাগটা কোনো মতে কন্ট্রোল করে অন্য পাশের একটা সোফায় বসল সে। আশিয়ানের আড়ালে তাসজিদকে হাত মুঠো করে ঘুষি দেখাল। বিনিময়ে গা ঝালানো এক হাসি দিল তাসজিদ। আশিয়ান আবারও বলে উঠে, আশিয়ান, আর কোনো দিন যদি তোদেরকে এভাবে মারামারি করতে দেখি,
তাহলে সেদিন তোদেরকে আমি এমন ধোলাই দেব যে এরকম কথায় কথায় খোঁচাখুচি আর ঝগড়াঝাটি করা ভুলে যাবি। মাইন্ড ইট। গম্ভীরভাবে থ্রেড দিয়ে। আশিয়ানকে বাসার মধ্যে ছোট বড় সকল সদস্য ভয় পায়, ওর রাগ সম্পর্কে সকলে অবহিত। তাই তো আশিয়ানের দেয়া হুমকি শুনে এবার পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেল। শপিং ব্যাগগুলো নিজের কাছে টেনে নিয়ে আশিয়ান ওর পিচ্চি ভাতিজি দুইটাকে আদুরে কণ্ঠে ডেকে বলল, আশিয়ান, আমার সোনা মামুনিরা, চাচ্চুর কাছে আসো তো একটু। আশিয়ানের কথা শুনে খুশি হয়ে এরা তার পুতুল তাদের আব্বুর কোল থেকে নেমে আশিয়ানের কাছে চলে এলো। আশিয়ান দুজনকে কাছে টেনে নিয়ে পালাক্রমে তাদের দুগালে ও কপালে চুমু খেল। আশিয়ান এবার তাদের জন্য আনা খেলনা আর চকোলেটগুলো তাদের দুজনের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, আশিয়ান, নাও হ্যাপি আমার সোনামণিরা? এরা তার পুতুল খেলনা ও চকোলেটস পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মাথা নাড়িয়ে বলল, এরাত প্লাস পুতুল, অনেক হ্যাপি, থ্যাংক ইউ চাচ্চু। আশিয়ান, উহুম, শুধু থ্যাংক ইউ নয়, উম্মাহ দিতে হবে আমাকে। মুচকি হেসে গাল এগিয়ে দিয়ে এরা তার পুতুল আশিয়ানের দুই গালে দুইটা চুমু দিল। আশিয়ানও খুশি হয়ে তাদেরকে আবারও চুমু দিল। মিসেস ইয়াসমিন ছেলের হাসি খুশি মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসলেন। তিনি তো এটাই চান তার ছেলে সবকিছু ভুলে আবারও আগের মতো হয়ে যাক। আবার আগের মতো সবটা হয়ে যাক। মিসেস তারানা এবার একটা মিষ্টি হাতে নিয়ে গিয়ে আশিয়ানকে খাইয়ে দিলেন। আশিয়ান হঠাৎ মিষ্টিমুখ করাই কিছু বুঝতে পারল না। সে প্রশ্নবোধক দৃষ্টিতে মিসেস তারানার দিকে তাকিয়ে আছে। মিসেস তারানা সহাস্যবদনে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, মিসেস তারানা, কংগ্রাচুলেশন আমার সোনা বাবুটা। আশিয়ান কিছু বুঝতে না পেরে হাবলার মতো জিজ্ঞেস করল, আশিয়ান, মামুনি হঠাৎ কংগ্রেটস জানালে যে? বুঝলাম না ঠিক। কেয়া, ভাই, আজ তোমার জন্য আমরা কনে দেখতে গিয়ে সবকিছু ফিক্সড করে এসেছি। সামনের শুক্রবার তাসকিনের সাথে তোমারও এনগেজমেন্ট। এর জন্যই তোমাকে শুভকামনা জানাচ্ছি বুঝলে। আশিয়ান খুব অবাক হল কেয়ার কথা শুনে। ওর এই মুহূর্তে ঠিক কেমন রিয়েক্ট করা উচিত তা সে বুঝতে পারছে না। গম্ভীর হয়ে একে একে সবার মুখের দিকে তাকাচ্ছে আশিয়ান। সবার মুখে খুশির আমেজ দেখে সে দমে গেল। যাকগে, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। এখন করলেই বা কি হবে? কিছুই না। যার জন্য এতদিন দেবদাস হয়ে থেকেছে তাকে তো আর পাবে না। তাহলে মিথ্যা সান্ত্বনা নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। বাচ্চার বাবা হওয়ার স্বপ্ন সব ছেলেরাই দেখে। আশিয়ানও বেবি অনেক ভালোবাসে। তাই বলে একটা মেয়ের জন্য সে এভাবে নিজের স্বপ্নগুলো ভেস্তে দিতে পারে না। যাকেই সে বিয়ে করবে তাকেই আগে বাচ্চা নিতে বলবে। এমনও হতে পারে বাচ্চা হয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দিকেই সে আকর্ষিত হবে না। আর ওই ইলিয়ানার ভূত ও চিরদিনের জন্য মাথা থেকে নামবে। সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে আশিয়ান হাসিমুখেই বলে উঠল, আশিয়ান, ভালোই তো। একসাথে দুটো বিয়ে হবে তাহলে। তবে মেয়ে কি আমার মনের মতন হবে? আমার টাইপ? আসলে জানোই তো আমার কথার অবাধ্য টাইপ কোনো মেয়েকে আমার পছন্দ নয়। আর ওভার স্মার্ট কোনো মেয়ের ছায়াও আমি সহ্য করতে পারি না, লাইক আয়েশা। সো আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছ? তারিন মনে মনে শয়তানি হাসি দিল আশিয়ানের কথা শুনে। আশিয়ানের বিয়ে ঠিক হওয়ার কথা অনেক আগেই আয়েশাকে জানিয়ে দিয়েছে সে। এসব কথা শোনার পর ড্যামশিওর কালকেই আয়েশা এখানে পাগলের মতো ছুটে আসছে। বিয়ে কি করে হয় তা দেখা যাবে নে, মনে মনে নিজেকে বলছে তারিন। মিসেস ইয়াসমিন এবার ছেলের হাতে একটা স্বল্প নাস্তা ও কফির ট্রে হাতে ধরিয়ে দিয়ে আশ্বস্ত করে বললেন, মিসেস ইয়াসমিন, ও নিয়ে তোর মোটেও চিন্তা করতে হবে না বাবা। তোর চাওয়া পাওয়ার থেকেও ঢের গুণ বেশি যোগ্যতাসম্পন্ন মেয়েকে আমি তোর জন্য চুজ করেছি।
মেয়েটা যেমন সংসারী টাইপের তেমনি পর্দানসীন ও নামাজি রক্ষণশীল পরিবারের মেয়ে বলে কথা। ওর বাপ ভাই ওকে স্কুল ছাড়া অন্যত্র আর কোথাও যেতে দেয়নি। মেয়েটা বাইরের জগৎ সম্পর্কে মোটেও পরিচিত নয়। ঢাকা শহরে এমন মেয়ে আছে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। মেয়েটা অনেক সরল সোজা টাইপের। তাসকিনের হবুবু আলেয়ার সম্পূর্ণ বিপরীত। তবে দেখতে মাত্রাতিরিক্ত সুন্দরী। যদিও পর্দার আড়ালে ওর সৌন্দর্য লুকায়িত। আমি শিওর তোর অনেক পছন্দ হবে ওকে। পরশু সে আর আলেয়া শপিং করতে আসবে। তখন ওকে দেখে নিস তুই নিজের চোখে। আর হ্যাঁ, ওই দিন অফিসে যেতে পারবি না আগে থেকে বলে রাখলাম কিন্তু তোকে। মায়ের কথা মন দিয়ে শুনল আশিয়ান। যাক, কমপ্লিমেন্ট শুনে ভালোই মনে হচ্ছে। এরকম সরল সোজা টাইপ মেয়েই দরকার। তবে যতই সরল সোজা হোক না কেন, টাকার প্রতি নিশ্চিত লোভ না থেকেই যায় না। এত ভালো মানুষ এই দুনিয়াতে নেই বললেই চলে। এই মেয়েটাকে আপাতদৃষ্টিতে সরল সোজা মনে হলেও ভেতরে ভেতরে যে শয়তানি থাকবে না তা কি করে হয়? তবে যাকগে, এখন এসব চিন্তা করে লাভ নেই। ভালো হলেই ভালো, না হলে কিছু করার নেই। আশিয়ান, ওকে তোমার কথাই রইল, যাব না আমি ওই দিন অফিসে। আর হ্যাঁ, এনগেজমেন্টের কার্ড শুধু তাসকিনেরোটাই বানিয়েছ নাকি? মিস্টার মোরশেদ, না, আজকে তোমাদেরটাও অর্ডার দিয়ে ফেলেছি আমি। কালকেই দিয়ে যাবে সব কার্ড। পরশুর মধ্যে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যাবে আশা করছি। আর কার্ডের ডিজাইন আমার এনা মামনি নিজে পছন্দ করেছে। আশিয়ান, আমার একমাত্র আদরের বোন চুজ করবে না তো কে করবে? 6 জন ভাইয়ের একটা মাত্র বোন বলে কথা। মিস্টার মোরশেদ, হ্যাঁ, আমার মেয়েটার চয়েস মাশাআল্লাহ। তারপরও তুমি নিজে সবকিছু একবার চেক করে নিও। আশিয়ান, ওকে পাপা। আমার দেখতে হবে না। তোমরা যা ভালো বুঝো তাই করো। না, ভাইয়া, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম, কালকে তোমার জন্য বেশ কিছু কাপড় চোপড় কিনে এনেছি। তুমি যে ব্র্যান্ডের কাপড় পরো সেই ব্র্যান্ডের। তুমি দেরি করে বাসায় এসেছিলে তাই বলতে ভুলে গিয়েছিলাম, সরি। তোমার ওয়ার্ড্রোবের মধ্যে ব্যাগগুলো রেখেছি আমি। একবার চেক করে দেখে নিও পছন্দ হয় কি না তোমার। আশিয়ান, তুই এনেছিস যখন তার মানে অবশ্যই আমার পছন্দ হবে। এই নে তোর জন্য তোর পছন্দের চকোলেটস কিনে এনেছি। এই বলে একটা বড় চকোলেটের বক্স এগিয়ে দিল আশিয়ান এনার দিকে। এনা খুশিতে টকবক করে বক্সটা হাতে নিয়ে নিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এনা, থ্যাংক ইউ ভাইয়া। তাসজিদ এনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাসজিদ, একা একা খাস না, আমাকেও কয়েকটা দিস। নইলে তোর পেট ব্যথা করবে। এনা মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে বক্সটা ঝটপট সরিয়ে দিয়ে বলল, এনা, এহহ, আসছে আমার নবাব। এত বড় ধামড়া ছেলে কিনা চকোলেট খাবে। জাহান্নামে যা তুই। আগে আমার সাথে ঝগড়া করার সময় মনে ছিল না, এখন কোনো মুখে চকোলেট চাস, বেহায়া কোথাকার জানি। সর এখান থেকে। তাজিম নিজের কপালে চাপড় মেরে বলল, তাজিম, তোরা আর জীবনেও শুধরাবি না। একটু আগে আশু ভাইয়া কি বলল, এখন আবার শুরু করেছিস তোরা। এগেইন সেই অন ইউ গাইজ। আবারও তাচ্ছিল্য করে। তাসজিদ, আবার যদি তুই ওই আবাল মার্কা ডায়লগ সেই অন ইউ গাইজ বলেছিস তো তোর একদিন কি আমার যতদিন লাগে। একদম ইংলিশ কোর্স শিখিয়ে ছেড়ে দেব, মূর্খ জানি কোনো হানকার। তাসজিদের কথা শুনে তাজিম ভেঙচি কাটল। আশিয়ান একে একে সবার জন্য কিনে আনা টুকটাক গিফটগুলো বিতরণ করল। মিসেস ইয়াসমিন নতুন উপন্যাসের বইগুলো পেয়ে ভীষণ খুশি হলেন। তাহমিদ এবার আশিয়ানকে লক্ষ্য করে বলে উঠল, তাহমিদ, কি রে আশিয়ান? আম্মুর কাছ থেকে শুনলাম তুই নাকি বিয়েটা অনুষ্ঠান করে জমজমাটোভাবে করতে চাস না? তা কি ঠিক? জানতে চেয়ে
আশিয়ান গলা খাকারি দিয়ে বলে উঠল। আশিয়ান, আসলে আমি ঘরোয়াভাবে বিয়েটা সারতে চাইছিলাম আর কি। বেশি জাঁকজমকভাবে বিয়েতে ভেজাল বেশি, তাই। তাসজিদ আবারও দাঁত কেলিয়ে বলে উঠল। তাসজিদ, তা বললে তো শুনছি না ভাইয়া। তুমি টপ একজন বিজনেসম্যান হয়ে কিনা চোরের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে চাও, তা তো মোটেও ঠিক নয়। তোমার বিয়ে খাবো বলে তো আমি, তাজিম, তাসকিন ভাইয়া, আসিফ ভাইয়া, তৌহিদ ভাইয়া এত বছর ধরে হাত ধুয়ে বসে আছি, তীর্থের কাকের মতো অপেক্ষা করে আসছি, সেই তোমার বিয়ে এত নিরামিষভাবে হয়ে যাবে তা তো আমরা সাধারণ জনতা এত সহজে মেনে নিতে পারি না। তোমার বিয়ে তো আমাদের ইচ্ছেমতো হতেই হবে। আশিয়ান, তোরা ডাফাররা তো আমার পিছনেই পড়ে আছিস। নর্মালভাবে বিয়ে করলে এত ঝায়ঝামেলার সম্ভাবনা থাকে না। শান্তিতে বিয়ে করা গেল, পরে একসময় মিডিয়াকে জানিয়ে দিলই হবে। ব্যাস, ল্যাটা চুকে গেল। তাসকিন, বেশি কথা বলিস তুই ভাই, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তো বিয়েটা যাতে সারা জীবন একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে সেরকমভাবেই তো বিয়েটা করা উচিত, তাই না? তোর কোনো কথাই শোনার দরকার নেই আমাদের। বিয়েটা আমাদের ইচ্ছাতেই হবে। সো তুই মাঝখানে এসব ফাও কথা আর কখনো ঢোকাবি না। তুই চুপ থাক। তাজিম, হ্যাঁ ভাইয়া, এই বিষয়টি অন্তত আমাদের মনমতো হ্যান্ডেল করতে দাও। তুমি কিছু বলার দরকার নেই। জানো, আমার আর তাসজিদের কত শখ যে তোমার বিয়েতে আমরা ইংলিশ গানের সাথে ডান্স করব। আমরা সব ভাইয়েরা সেম ডিজাইনের শেরওয়ানি পরব। কত শখ তোমার বিয়ে নিয়ে আমাদের। প্লিজ এভাবে আমাদের খুশিতে বাগড়া দিও না। না ভাইয়া, তুমি জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে বাধ্য। আমি ইতিমধ্যেই সব প্ল্যানিং করে ফেলেছি। তাই তোমার এসব কথা আমরা কেউ শুনছি না। তুমি শুধু দেখে যাও, আর কিছু করতে হবে না। মিসেস তারানা, রাজি হয়ে যা বাবা, এমন করিস না, আমরা সবাই তোর বিয়ের অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে বসে আছি। আমাদেরকে এভাবে আশাহত করিস না। এত এত রিকোয়েস্ট শুনে আশিয়ান আর মানা করতে পারল না। নিজের জন্য সবার খুশিকে নষ্ট করতে চায় না সে। তাই দীর্ঘশ্বাস ফেলে বিরস বদনে বলল, আশিয়ান, ওকে, তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই করো। মানা করব না। তবে আমাকে বেশি ঝামেলায় জড়াতে পারবে না আগেই বলে রাখলাম। আর মিডিয়াকে কন্ট্রোলে রাখার দায়িত্ব তোমাদের। আমি ওসব প্যাচালের মধ্যে নেই কিন্তু। তামজিদ, ও তুই চিন্তা করিস না। বাদবাকি সব আমাদের দায়িত্ব। তোর বড় ভাইরা আছে ওসব কাজের জন্য। তুই খালি আমাদের তালে তাল মিলাবি ব্যাস। আর কিছুই করতে হবে না তোর। তাসকিন, বাব্বা, আমি তো বানের জলে ভেসে এসেছি মনে হয়। সেলিব্রিটিদেরকে দেখছি আলাদা কদর করা হয়। তোমাদের তোষামদিতে মনে হচ্ছে খালি আসুরি বিয়ে হচ্ছে, আর আমি এমনি দর্শক মাত্র। তাহমিদ, তো এটা তো শুধুমাত্র আশিয়ানের ক্ষেত্রে বলা হয়নি রে গাধা। এর মধ্যে তুইও তো শামিল আছিস। তাহলে এত জেলাসি কিসের জন্য শুনি? তাজিম, আমার ভাইটাও মেয়েদের মতো হিংসুটে হয়ে যাচ্ছে দেখা যায়। কি ভাইয়া, এত জলে কে রে? তোমাদের দুজনের কথাই তো বলা হচ্ছে। তাহলে? হেসে হেসে। তাসকিনের গাল ফোলানো দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে ঘণ্টা দুয়েক কেটে গেল। রাত প্রায় 11টার দিকে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য। আশিয়ান রুমে এসে বারান্দায় রাখা সোফায় বসে কিছুক্ষণ স্মোকিং করল। তারপর মনের কষ্ট কিছুটা হালকা করে বারান্দার ও রুমের ডোর লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আরও কিছুক্ষণ ফোন টিপে তারপর ঘুমিয়ে গেল সে। কালকে থেকে অনেক কাজ আছে। যত সময় যাচ্ছে এনগেজমেন্টের দিন প্রায় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এক একজনের ওপর এক একটা কাজের দায়িত্ব দেয়া হয়েছে। তামজিদ,
তাহমিদ আর তাজিমের ওপর আত্মীয় স্বজনদেরকে এনগেজমেন্টের দাওয়াত দেওয়ার দায়িত্ব পড়েছে। কালকে থেকে শুরু করবে ওরা। কাকে কাকে কার্ড দিতে হবে তার লিস্ট আগেই করা হয়ে গেছে। তাসজিদ যাবে ওই কনভেনশন হলে যেখানে এনগেজমেন্টের অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। সে গিয়ে সবকিছু ডেকোরেটিং এর সিস্টেম ও স্টাইল দেখিয়ে দিয়ে আসবে। তারিন, এনা ও কেয়াকে কনের বাড়িতে এনগেজমেন্টের তথ্যের জিনিসপত্র সব কেনা ও সাজিয়ে প্যাকেট করার দায়িত্ব দেয়া হয়েছে। মিমোরশেদ ও মিয়ানিসুল ইনভাইটেড সকল গেস্টদের খাবার দাবারের ব্যাপারটা নিজেদের দায়িত্বে নিয়েছেন। কোনো মুরগি কিনতে হবে, কত কেজি, গরুর মাংস, সোনালিকা মুরগি, রুই মাছ, বোয়াল মাছ, গলদা চিংড়ি মাছ, আরও যা যা লাগবে তার লিস্ট করাই ব্যস্ত ওনারা। শহরের সবচেয়ে বেস্ট শেফদেরকে হায়ার করা হয়েছে রান্নার জন্য। বাংলাদেশের সফল বিজনেসম্যান আশিয়ান তায়েফ চৌধুরী ও তার ভাই এহতেশাম তাসকিন চৌধুরীর এনগেজমেন্ট বলে কথা, ধুমধাম করে সব না করলে কি হয়। তাই তো এত ব্যস্ততা সবার মধ্যে বিরাজ করছে। চলবে।